কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারো। So thank you everyone, and welcome to my second lecture on post-colonial theory, critical discourse on post-colonialism. And today I am going to talk about Frantz Fanon, Homi Bhabha and the others. আমরা চেষ্টা করব দেখি কত দূর পর্যন্ত যায়। তার আগে আমি একবার রিপিট করে নিচ্ছি, রাদার ব্রিফ রিক্যাপিচুলেশন, যে আগের ক্লাসে আমরা কি বলেছি। In the previous class, you can see on the screen, we have talked about the basic definition of colonialism. What is colonialism? It is a policy of a country seeking to extend its authority over other people, either through coercion or through consent, হয় অনুমতির মাধ্যমে অথবা ফিজিক্যাল ভায়োলেন্সের মধ্যে দিয়ে, দেশ দখলের মধ্যে দিয়ে। দ্য প্রাইমারি পারপাস ইজ অফকোর্স ইকোনমিক ডমিনেন্স। এক ধরনের অর্থনৈতিক আধিপত্যের জন্য যখন কোনো একটা দেশ আর একটা দেশকে দখল করার চেষ্টা করে, তাকেই বেসিক্যালি কলোনিয়ালিজম বলে। কলোনিয়ালিজমের এটিমোলজিক্যাল সোর্স, দ্য ট্রেড রুটস at the age of the discovery, the reasons of the colonialism, তার মধ্যে রয়েছে সোশ্যাল ডারউইনিয়ানিজম, ইউরোসেন্ট্রিজম, কাকে বলে ইউনিভার্সালিজম, why colonialism is always compared with nature। এই বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করেছি। বেশ কিছু কলোনাইজার দের নিয়েও আলোচনা করেছি, সেসিল রোডস, ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজমের ডেফিনেশন নিয়ে, different stages in the development of the Western imperialism, age of the discovery, age of mercantilism, 17th and 18th centuries, age of imperialism, এই বিষয়গুলো ডিসকাস করেছি। এই যে রেশিয়াল গ্রুপিং, ককেশিয়ান, তার সঙ্গে সঙ্গে মঙ্গোলয়েড, নিগ্রো, এই যে ডেফিনেশন, তাই নিয়ে আলোচনা করেছি। টাইপস অফ কলোনিয়ালিজম নিয়ে আলোচনা করেছি। আগের ক্লাসে আমরা পোস্ট কলোনিয়ালিজম নিয়েও আলোচনা করেছি, যে হোয়াট ইজ বেসিক্যালি পোস্ট কলোনিয়ালিজম। আজকের ক্লাসে আমরা চলে যাব এই থিওরিজ অফ দ্য কলোনিয়ালিজমে, এবং মেজর থিওরিজ এবং তার সঙ্গে সঙ্গে কিছু বেসিক কনসেপ্টও আমরা পড়ার চেষ্টা করব। এবং মেজর থিওরিজ অফ কলোনিয়ালিজমের মধ্যে আমরা পড়ব ফ্রান্স ফানো, এডওয়ার্ড সাইড, হোমি ভাবা। স্পিভাক আমরা তোমাদের এই সিলেবাসে খুব বেশি করে ইনক্লুড করা নেই, বা দীপেশ চক্রবর্তী ইনক্লুড করা নেই। এবং আমরা খানিকটা করার চেষ্টা করব আশিস নন্দী তোমাদের সিলেবাসের মধ্যে আছে। সো টুডে উই উইল বিগিন উইথ ফ্রান্স ফানো। এই ফানোতে যাওয়ার আগে আমি কয়েকটা বেসিক জিনিস একটু দেখে নিতে চাই। তার আগে আরেকবার পোস্ট কলোনিয়ালিজমের ডেফিনেশনটা তোমাদের জন্য রিক্যাপিচুলেট করে দিচ্ছি। সো হোয়াট ইজ পোস্ট কলোনিয়ালিজম? It is a method of interpreting, reading, and critiquing the cultural practices of colonialism. In our previous class, আমরা ডিসকাস করেছি যে কলোনিয়ালিজমের কি কালচারাল প্র্যাকটিস হতে পারে। তার মধ্যে একটা বড় প্র্যাকটিস রয়েছে ডিসকোর্স। কেমন দিনের পর দিন ধরে মগজ ধোলাই চলতে পারে, কেমন করে দিনের পর দিন ধরে আর একটা কালচারকে ইনফিরিয়ার কালচার বলে ধরা যেতে পারে। বাইনারি ক্রিয়েশন, আমি একজন ওয়েস্টার্ন মডার্নাইজড ম্যান, বাইনারি ক্রিয়েশন অফ দ্য ওয়েস্ট। আমি একজন ওয়েস্টার্ন মডার্নাইজড ম্যান, মাই স্কিন কালার ইজ হোয়াইট, এবং এর ফলে আমি হোয়াইট, ব্ল্যাক, আমি ইউরোপ, তুমি ইস্ট, আমি ওয়েস্ট, তুমি ইস্ট। এই ধরনের বাইনারি ক্রিয়েশনের মধ্যে আমি এক ধরনের কালচারাল প্র্যাকটিস চালাতে পারি, যার মধ্যে দিয়ে তুমি দিনের পর দিন ধরে ইনফিরিয়ার বলে মনে করবে। এই যে কালচারাল প্র্যাকটিস অফ দ্য কলোনিয়ালিজম, সেইটাও তাকে ক্রিটিক করা, তাকে সমালোচনা করা, এটাও এই পোস্ট কলোনিয়ালিজমের পার্ট। ফলে পোস্ট কলোনিয়ালিজম বেসিক্যালি লুকস ইনটু, এটা দেখে, রিড করার চেষ্টা করে এই কালচারাল প্র্যাকটিস গুলোকে কলোনাইজডদের পক্ষ থেকে, অর্থাৎ যারা মার্জিনালাইজড, যারা পার্শ্বরেখায়িত, যারা দিনের পর দিন ধরে অপ্রেস, তাদের ভিউ পয়েন্ট থেকে এই কালচারাল প্র্যাকটিসের মধ্যে আমি বলেছিলাম আগের দিন দু ধরনের জিনিস পড়ে। একটা হচ্ছে নর্মস,
একটা হচ্ছে লজ, কলোনিয়াল লজও পড়ে, আবার বিভিন্ন নর্মস, যে যে কলোনাইজ যে সমস্ত নর্ম চালু করে সেই নর্ম গুলো পড়ে। এই ধরনের প্র্যাকটিস গুলো, why they are racially determined, why they are racially determined powers of representation, এক ধরনের প্রজেক্ট করে এই কলোনাইজ কালচারদের। যে ভারতীয় কালচার মানে হচ্ছে দ্য রেস অফ দ্য স্নেক চার্মার্স, যেটা আগের দিন শান্তি বলছিল। ভারতীয় মেডিসিন, ইন্ডিয়ান, আমি এখানে ভারতীয় বলে না, আমি এখানে এনি ফর্ম অফ কলোনিয়াল কথা বলছি, আফ্রিকান মেডিসিন, মেডিসিন, ইন্ডিয়ান ওয়ে অফ ডিসকাসিং সায়েন্স, এই পুরো এপিস্টেমোলজি বা পুরো এই জ্ঞান তত্ত্ব চর্চার জায়গাটাই ফ্লড। এইটা দেখাবার চেষ্টা করে এই পোস্ট কলোনিয়ালিজম, কেমন করে এই জ্ঞান তত্ত্বের জায়গাটাকে ভুল ভাবে ওয়েস্ট চিরকাল দেখিয়েছে, সেই জায়গাটা দেখাবার চেষ্টা করে পোস্ট কলোনিয়ালিজম। আজকের ক্লাসে আমরা বিশেষ করে অন্তত বলতে পারি ফ্রান্স ফানো এবং টু সাম এক্সটেন্ট অফকোর্স এডওয়ার্ড সাইড, তারা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেছেন, and that is post colonial subjectivity, এবং অবশ্যই হোমি কে ভাবাও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। পোস্ট কলোনিয়াল সাবজেক্টিভিটি, the effect of the colonialism on the post colonial identity, ঠিক আছে, এই জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, হোয়াট ইজ সাবজেক্টিভিটি অ্যান্ড হোয়াট ইজ অবজেক্টিভিটি? কাকে সাবজেক্টিভিটি বলে একটু আমাকে বলো, আমি শুনি। মানে কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের মতো করে বলো, যা জানো তাই বলো, কোনো লজ্জার কিচ্ছু নেই। বলো বলো, মাইক্রোফোন অন করে বলো। ইন্দ্রনীল, প্রজ্ঞা, সুরজিৎ, বলো, যা যে পারো বলো। তো সাবজেক্টিভিটি কি পারসন স্পেসিফিক হয় এরকম কিছু আছে, আর অবজেক্টিভিটিটা মানে তার গুণ বিশেষ বা ক্যারেক্টারিস্টিক্স মনে হয়, জানি না। অনেকটা কাছাকাছি গেছে, অবজেক্টিভিটি ডেফিনেশনটা ঠিক হয়নি। হিউম্যান সাবজেক্টিভিটি বলতে জেনারেলি মাইন্ড সেন্ট্রিক আইডিয়া কে বোঝায়, অর্থাৎ আমি কেমন করে পৃথিবীকে দেখছি, আমার পৃথিবীকে দেখার লেন্স, আমার পৃথিবীকে দেখার আমার যে ওয়ে অফ থিঙ্কিং। দের ইজ আ ভেরি interesting word in the philosophy of mind that is called subjective qualia, qualia. Have you ever heard of this word qualia? Sensory qualia, subjective qualia. It's a word created in the 1970s, যদিও ডেকার্টের সময় থেকেই খুবই পপুলার ছিল। It means subjective individual instances of the subjective conscious experience. ল্যাটিন qualis শব্দ থেকে এসছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে, ধরা যাক আমি am for the first time experiencing the taste of a wine. আমার যে আমি প্রথমবার একটা অ্যালকোহলিক বেভারেজ টেস্ট করছি, আমার যে প্রথমবারে টেস্ট করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি তোমার অভিজ্ঞতার সঙ্গে এক হবে? এক হবে না, কোনোদিন এক হবে না। কারোর ওয়াইন ভালো লাগতে পারে, কারোর ওয়াইন ভালো নাও লাগতে পারে। ইন দ্য সেম ওয়ে, দ্য পারসিভড সেন্সেশন অফ দ্য পেইন অফ আ হেডেক, আমার মাথা দপ দপ করছে, তোমার মাথা ঝনঝন করে যন্ত্রণা হতে পারে। প্রত্যেকটা মানুষের যন্ত্রণা অনুভব করার ক্ষমতা এবং যন্ত্রণা অনুভব করার ধরন, সংবেদন, they are essentially different. The redness of an evening sky, আমি একটা ইভিনিং স্কাইকে দেখে, একটা সন্ধ্যেবেলার স্কাইকে দেখে আমার মনের মধ্যে যে ধরনের অভিজ্ঞতা আসবে, তোমার সে ধরনের অভিজ্ঞতা আসবে না। প্রত্যেকের আলাদা আলাদা অভিজ্ঞতা আসতে বাধ্য। এবং এই যে এবিলিটি অফ দ্য মাইন্ড টু কনসিভ ডিফারেন্টলি ইজ সাবজেক্টিভিটি। আমার একটা গাছকে দেখে মনে হতে পারে যে একটা ছায়া দেওয়া একটা বস্তু, তোমার গাছকে দেখে মনে হতে পারে যে ওটি হচ্ছে
প্রথমবার তোমার মনে পড়তে পারে 15 বছর বয়সে ইউ হ্যাভ ফলেন ফ্রম দ্যাট পার্টিকুলার ট্রি অ্যান্ড ইউ হ্যাভ ব্রোকেন ইউর কলার বোন। তোমার সেই ট্রমাটিক অভিজ্ঞতা ফিরে আসতে পারে সেই গাছকে দেখে। ফলে সাবজেক্টিভিটি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। ওয়াইল জেনারেলি আমরা অবজেক্টিভ নলেজ বলতে বোঝাই সাইন্টিফিক নলেজকে। ফর এক্সাম্পল 2+2=4, আর অন্য কোন ধরনের রিইন্টারপ্রিটেশন, অন্য কোন ধরনের ব্যাখ্যা, অন্য কোন রকম ভাবে দেখার লেন্স যেটা পাল্টাতে পারে না, যেটার মানে ওটাই হতে পারে, অনেকটা অলমোস্ট লাইক ম্যাথামেটিক্যাল নলেজ, রাইট? So subjective means, you can see on the screen, it is dependent on the mind, মনের উপর নির্ভরশীল, and hence it can be full of biases. আমার যে ব্রিটিশদের দেখার দৃষ্টিভঙ্গি, আমি ব্রিটিশদেরকে যেভাবে দেখছি as a race of the colonizers, almost 43 trillion $1,000 trillion ইকোনমি এই দেশ থেকে নিয়ে চলে গেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে। একজন অন্য কোন মানুষ সেটাকে সেভাবে নাও দেখতে পারে, এবং এই জন্যই those who are students of the political science and other social sciences, different people conceive different political parties in different ways. আমি একটা নির্দিষ্ট ইডিওলজির পলিটিক্যাল পার্টিকে, মার্কসিজমকে যেভাবে দেখবো তুমি নাও দেখতে পারো। ইট ইজ ডিপেন্ডেন্ট অন ইউর perceptions, on your emotions, on your opinions, and of course on your imagination and your conscious experience. So এইটা সত্য, আমার দেখানোটাই একমাত্র সত্য বলে আমি সত্যকে হাতের মধ্যে একটা পেপার ওয়েটের মতো দেখিয়ে দিলাম, এইটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হয় না। There can be multiple truths that can exist in multiple ways. বিভিন্ন ভাবে সত্য থাকতে পারে, সেই সত্যকে তোমার মতো করে তুলে নিতে হবে, তোমার কোনটা সত্য সেটা তুমি বার করবে। এই যে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অফ দ্য কলোনিয়ালিজম, ডিফারেন্ট রেসের মধ্যে, ডিফারেন্ট এথনিসিটির মধ্যে, ডিফারেন্ট আইডেন্টিটির মধ্যে, এই সাবজেক্টিভ এফেক্ট অফ দ্য কলোনিয়ালিজম নিয়েই আলোচনা করেছেন একটা বড় অংশ জুড়ে ফ্রান্স ফানন। তিনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট and as well as a physician, and he discussed about the psychopathology of the colonialism. Colonialism যে ধরনের মনোবিকার তৈরি করে, এক ধরনের কাঠামো, নিপীড়নের কাঠামো তৈরি করে, এক ধরনের সাপ্রেশন এবং অপারেশনের, এবং সেটা মনের মধ্যে কি প্রভাব পড়ে, how its effect on the mind of the people, on the identity of the people, তাই নিয়ে আলোচনা করেছেন দুজন অন্তত এই পোস্ট কলোনিয়ালিজমের থিঙ্কার। ওয়ান ইজ ফ্রান্স ফানো, অ্যানাদার ইজ হোমি ভাবা, অ্যান্ড ডেফিনেটলি টু সাম এক্সটেন্ট, মানে অনেকটাই একটা বড় এক্সটেন্টে আশিস নন্দী। এবার এই কলোনিয়ালিজমের যে পলিটিক্যাল অ্যাঙ্গেল, মানে যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন, যেটা আগের দিন বলছিলাম, সেই একটা বড় অংশ নিয়ে আলোচনা করেছেন এডওয়ার্ড সাইড। তাহলে পরিষ্কার অ্যাটলিস্ট দুজন বড় থিঙ্কার, একটা হচ্ছে ফানো, একটা হচ্ছে ভাবা, তিনজন আশিস নন্দী, এরা আলোচনা করেছেন এই সাবজেক্টিভ অ্যাঙ্গেল অফ দ্য কলোনিয়ালিজম। colonize people as subject. Who is the subject? Subject is the being that exercises agency. Agency মানে আমার বেসিক্যালি যার মধ্যে আমার আমিত্ব রয়েছে, যার মধ্যে ইন্ডিভিজুয়াল অটোনমি রয়েছে, আমি আমার মতো চলি, ফলে আমিত্বকে এক্সারসাইজ করে যে সে হচ্ছে বেসিক্যালি সাবজেক্ট। যে কোনো হিউম্যান বিইংকে আমরা ইন জেনারেল সাবজেক্ট বলতে পারি। আর অবজেক্টিভিটি কি, আমি আগেই বলেছি, ইট ক্যান বি কনসিভড independently of the mind. Scientific objectivity is practicing science while intentionally reducing the partiality, the biases. For example, mathematical knowledge, 2+2=4. এখানে হয়তো অনেকে বলতেই পারে যে এই 2টা আমি পাচ্ছি কোত্থেকে, মাইন্ড থেকেই পাচ্ছি, এরকম অনেকে বলতেই পারে। কিন্তু ইন জেনারেল সায়েন্টিফিক অবজেক্টিভিটি বলতে বোঝায় এমন কোন একটা জিনিস যেটা মন ছাড়াও এক্সিস্ট করতে পারে। ফর এক্সাম্পল, জঙ্গলে যদি কোনো একটা গাছ পড়ে, একটা মরমর করে শব্দ হবে,
এই মর্মর শব্দটা মানুষ শুনলেও সেই শব্দটা হবে, না শুনলেও সেই মর্মর শব্দ থাকবে। জঙ্গলে গাছ মানুষের কনসিয়াস এক্সপিরিয়েন্স বাদেও এক্সিস্ট করতে পারে। এবার বেশ কয়েকজন ফিলোসফার বার্কলি এবং অন্যান্যরা এই প্রশ্ন তুলতেই পারে। এস পার্সিফি তিনি বলেছিলেন যে মানে সত্যি জঙ্গলে গাছ আদৌ আছে, নাকি আমরা আমাদের কনসিয়াস মাইন্ড এক্সিস্ট করে বলেই আমরা জঙ্গলে গাছ পারসিভ করতে পারি। যদি গাছ পরে যে মর্মর শব্দটা হয় সেটা কেবলমাত্র তো আমি আমার কনসিয়াসনেসে এটাকে পারসিভ করতে পারি, আমি না থাকলে সেই শব্দটা কি আদৌ হতো? এই নিয়ে অনেকে প্রশ্ন তুলতেই পারে। ফলে অনেকে মনে করেন যে পৃথিবীতে অবজেক্টিভিটি বলে কিছু নেই, শুধুই সাবজেক্টিভিটি। আবার অনেকে উল্টোটাও বিশ্বাস করেন যে পৃথিবীতে সবই অবজেক্টিভিটি। কিন্তু জেনারেলি সাবজেক্টিভিটি মানে হচ্ছে আমি কেমন করে কলোনিয়ালিজমকে আমার মনের মধ্যে পারসিভ করছি। বলো, এতটা ক্লিয়ার মোটামুটি? Yes, এতটা sir. ক্লিয়ার? বেশ, থ্যাংক ইউ। এর পরের স্টেপে, নেক্সট যেটা স্টেপ, সেটা হচ্ছে আমি আইডেন্টিটি কাকে বলে বলবো। আমি খুব বেসিক জিনিস নিয়ে বলছি, কারণ এর পরে যে জাম্পটা হবে সেই জাম্পটা বুঝতে গেলে বেসিক জিনিসগুলো একটু ধরতে হবে, না হলে সিঁড়িতে মানে পা থাকবে না, দুমদাম পড়ে যেতে পারো। সো হোয়াট ইজ বেসিক্যালি আইডেন্টিটি? Identity is the set of qualities, the beliefs, the personality traits, appearance, all expressions that characterize a person or a group. So, আমি যদি একটু আঁকার চেষ্টা করি, what is identity? Identity, it's, as I said, it is actually set of qualities or belief system. আমি প্রথমে আমাকে দিয়ে বোঝাচ্ছি। I am অরিন্দম ঘোষ। Who am I? I am a middle class বেঙ্গলি। বেঙ্গলি কি সাজেস্ট করছে? আমি আগের দিন বলেছিলাম আই বিলং টু এ পার্টিকুলার এথনোলজি, আমার রেসকে সাজেস্ট করছে। আমি কোন এথনোলজিতে বিলং করি সাজেস্ট করছে। মিডল ক্লাস কি সাজেস্ট করছে? আমার ইকোনমিক পাওয়ারকে সাজেস্ট করছে। ইকোনমিক, এমআইসি ভুল লিখলাম, ইকোনমিক পাওয়ারকে সাজেস্ট করছে। আমার মিডল ক্লাস বেঙ্গলি মেল অফকোর্স আমার জেন্ডারকে সাজেস্ট করছে। I'm a middle class Bengali male who is a professor of a college. প্রফেসর এক ধরনের এলিটিজমকে সাজেস্ট করছে। ইকোনমিক অফকোর্স একটা আমার ইকোনমিক পজিশন কি সাজেস্ট করছে, এলিটিজম। And of course, I belong to a post-colonial nation. I'm a citizen of a post-colonial nation. এবার ভালো করে দেখো, আমার ইকোনমিক ক্যাটেগরি, আমার ইকোনমিক ক্লাসিফিকেশন, আমি কোথায় বিলং করি, আমার এথনোলজিক্যাল ক্লাসিফিকেশন, দ্যাট আই এম আ বেঙ্গলি, আমার gender classification that I am male and that I am a citizen of a post-colonial nation and that I am quite belong to a elitist category of income, being a professor of a college. এই পুরোটাই আমার আইডেন্টিটিকে সাজেস্ট করছে। মাই আইডেন্টিটি ইজ অলওয়েজ অলরেডি কানেক্টেড উইথ মাই সাবজেক্টিভিটি। তোমরা বলবে কি করে স্যার? এই যে শব্দগুলো, এই যে বিশেষ ধরনের সিগনিফায়ার গুলোকে বেঙ্গলিকে রিপ্লেস করে দাও, এটাকে প্যারাডাইম এবং সিনট্যাগম বলে শাসুরের ভাষাতে। আমি সেই কঠিন ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু যদি তুমি এই প্যারাডাইম এই সিনট্যাগমেটিক স্ট্রাকচার গুলোকে পাল্টে দাও, বেঙ্গলির বদলে মহারাষ্ট্রিয়ান ঢুকিয়ে দাও, মিডল ক্লাসের বদলে আপার ক্লাস ঢুকিয়ে দাও, মেলের বদলে ফিমেল ঢুকিয়ে দাও। ফর এক্সাম্পল, আই বিলং টু আ তামিল ব্রাহ্মণ ফ্যামিলি, সেখানে আমার পুরোপুরি সাবজেক্টিভিটি বদলে যাবে।
আমি যে কালচারে বিলং করি, আমি যে ধরনের থিয়েটার দেখে বড় হয়েছি, আমি যে ধরনের রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ে বড় হওয়া একটা মানুষ, আমি ধরা যাক রুদ্রপ্রসাদ সেনগুপ্তের থিয়েটার দেখে বড় হয়েছি, সেটা পুরোপুরি বদলে যাবে যদি বাংলার বদলে আমি তামিল ফ্যামিলিতে বিলং করি, আমি ফিমেল হই, আমি আপার ক্লাস মহারাষ্ট্রিয়ান ফ্যামিলিতে বিলং করি, আমার সমস্ত কালচারাল যে টেক্সট হুইচ অ্যাকচুয়ালি সারাউন্ডেড মি, মাছে ভাতে থাকা একটা বাঙালি, সেটা সম্পূর্ণরূপে বদলে যাবে। ফলে আমার পৃথিবীকে দেখার দৃষ্টিও বদলে যাবে। আমি সন্ধ্যেবেলা একটা সবুজ ঘন জঙ্গল হুগলি জেলার দেখে বড় হয়েছি, সেটা আমি চারপাশে দেখতে পাবো মহারাষ্ট্রের একটা স্লামকে বা ঝুপড়ি বস্তি থেকে যদি বড় হই। ফলে পুরো দেখার অ্যাঙ্গেলটা আমার চারপাশের পৃথিবীটাই বদলে যাবে। তাহলে বুঝতে পারছো হোয়াট ইজ আইডেন্টিটি? আইডেন্টিটি হচ্ছে একটা মানুষের জেন্ডার্ড, এথনোলজিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল ক্লাসিফিকেশন, সেট অফ কোয়ালিটিজ, বিলিফ সিস্টেম, অ্যাট্রিবিউটস, যেটা তার চারপাশের পুরো সমাজ তৈরি করে। অ্যান্ড আইডেন্টিটি ইজ এসেনশিয়ালি ডাইনামিক। That means it is dynamic, dynamic, that it essentially is changeable, পরিবর্তনশীল, প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে। 1930-এর দশকের বাঙালি কি 1970-এর দশকের বাঙালির মতো এক? নকশাল আন্দোলনের সময় বাঙালি, সেই অগ্নিযুগের পদাতিকরা আর 2024-এর বাঙালি কি এক? না, এক নয়। কারণ কালচার ইজ এসেনশিয়ালি চেঞ্জিং। 2024-এর আমেরিকান আর ওয়াশিংটনের সময়, আমেরিকান সিভিল ওয়ারের সময় আমেরিকানরা কি এক? এক নয়। বিকজ কালচার ইজ নট এসেনশিয়ালি মোনোলিথিক ইন নেচার। বিরাট বড় পাথরের মতো একটা জায়গায় সেটা বসে নেই, সেটা প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে। এবং এই কলোনিয়াল ডিসকোর্স, যার কথা আমি বলছিলাম, যেটা সব থেকে বেশি যে জিনিসটাকে অ্যাফেক্ট করে, সেটা হচ্ছে এই আইডেন্টিটিকে। তার 1983 বিখ্যাত বই, যার কথা আমরা পরবর্তীকালে পড়বো, দ্য ইন্টিমেট এনিমি। এই ইন্টিমেট এনিমি বইয়েতে আশিস নন্দী he accounts for two chronologically distinct types of genres of the colonialism. The first was very simple-minded one. Its main focus is on the physical conquest of territories. একেবারে শারীরিকভাবে একটা দেশকে দখল করছে, তার মানুষজনকে শারীরিকভাবে দখল করছে, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে in 1757 সিরাজদৌলার ব্যাটল অফ প্লাসিতে সিরাজদৌলাকে হারিয়ে দিচ্ছে লর্ড ক্লাইভের ব্রিটিশ বাহিনী। বাট দ্য সেকেন্ড ওয়ান, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদের পড়ে জানতে হচ্ছে, কি করে তারপরে একটা মিডল ক্লাস বেঙ্গলি রেস তৈরি হচ্ছে, কি করে ম্যাকলেজ মাইনিউটস এর মধ্যে দিয়ে, এডুকেশনাল রিফর্মের মধ্যে দিয়ে একটা বিশেষ জাতিকে তৈরি করা হচ্ছে, যারা গিয়ে রাইটার্স বিল্ডিং এ বসছে, যারা যারা হু আর বিকামিং গ্রেট ক্লার্ক, তাদেরকে ব্রিটিশরা কি করে তৈরি করছে। দ্য সেকেন্ড ওয়াজ মোর ইনসাইডিয়াস, বিকজ এটা কালচারাল নর্মকে ইনফ্লুয়েন্স করছে, এটা আইডেন্টিটিকে ইনফ্লুয়েন্স করছে, এটা তার জেন্ডার, সোশ্যাল, এথনোলজিক্যাল যে ক্লাসিফিকেশন, তাকে ইনফ্লুয়েন্স করছে। এটা দেখা যায় না, এটা পারসিভ করতে হয়। এটা যে ইন্দ্রিয়জ বিভিন্ন যে সমস্ত, তোমার যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাকে দিয়ে তুমি ঠিক বুঝতে পারবে না, তোমাকে ফিল করতে হবে। So the second one was more insidious in its commitment to the conquest because it occupies minds, selves, and the cultures. তোমার মধ্যেই একটা অত্যন্ত কাছের একটা শত্রু বসে আছে, যারা এই ব্রিটিশদের, যারা এই ফ্রেঞ্চ কলোনিয়ালিজমকে প্রেজ করে। কারণ বাঙালি নামক জাতিটা দীর্ঘদিনের তৈরি হওয়া এক ধরনের হাইব্রিড মিক্সিং, যেটা যেটা কথা হাবা পরবর্তীকালে বলবে। এর ফলে আমাদেরই একটা অংশ হয়তো আমাদেরই ইন্টিমেট এনিমি,
তোমার মনের কোন খাঁজে বসে সেটা এমপ্যাথাইজ করছে আমেরিকান ইম্পেরিয়াল কালচার, আমেরিকান সাম্রাজ্যবাদী কালচারকে, সেটা কোন মনের কোনখানে বসে প্রেজ করছে তুমি নিজেই জানো না। ইফ দ্য ফার্স্ট ব্যান্ডিট, যদি প্রথম ডাকাতটাকে, মানে এই 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 যে ভায়োলেন্সের যে ডাকাত, যে ফিজিক্যালি ভায়োলেন্স করছে, ইফ দ্য ফার্স্ট ব্যান্ডিট, দ্য মোড অফ দ্য কলোনি ওয়াজ মোর ভায়োলেন্ট, ইট ওয়াজ অলসো ট্রান্সপারেন্ট। তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো এটা ভায়োলেন্ট, এটা 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 শরীরে শারীরিকভাবে অপারেট করবে, because it operates on interest, on greed, on capacity. By contrast, and somewhat more confusingly, the second was pioneered by rationalists, modernists, and liberals who argued that imperialism was really the very important word, the messianic harbinger of civilization. Messiah kake bole? Anyone from the class? Who is the Messiah? Messiah. মেসায়া কাকে বলে? মেসায়া মানে হচ্ছে যুগপুরুষ, একজন প্রমিসড ডেলিভারার, ধরো যে গৌতম বুদ্ধ, জিসাস ক্রাইস্ট। জেনারেলি জিউইশ নেশনে আমরা প্রথম মেসায়ার উল্লেখ পাই, মোসেস এন্ড দ্য আদার্স। মেসিয়ানিক টাইম বলে একটা টাইমেরই উল্লেখ করেছিলেন বার্গসন। মেসিয়ানিক টাইম মানে যে টাইমটাকে কেবলমাত্র আমরা এই মেসায়াদের দ্বারা যে টাইমটাকে আমরা পরিমাপ করি, মেসিয়ানিক টাইম বলা হয়। মানে যে টাইমটা বিয়ন্ড দ্য পারভিউ অফ দ্য হিস্ট্রি, ইতিহাসের বাইরে যে টাইমকে মেসিয়ানিক টাইম বলে। ধরা যাক ফর এক্সাম্পল গৌতম বুদ্ধ হিস্ট্রি কোন পোর্শনে লোকেটেড? হ্যাঁ, অফকোর্স হিস্টোরিক্যালি অ্যানথ্রোপোলজিক্যালি আমরা লোকেট করতে পারি জিসাস ক্রাইস্ট, কিন্তু কোন পোর্শনে এক্স্যাক্টলি লোকেটেড এবং কিভাবে অপারেট করতেন হিস্টোরিক্যালি জানা যায় না। অনেকটাই থিওলজিক্যাল এবং মাইথোলজিক্যাল জায়গায় তিনি অপারেট করেন। এক ধরনের সেভিয়ার অফ এ পার্টিকুলার গ্রুপ, অফ এ পার্টিকুলার কান্ট্রি ইজ নোন অ্যাজ মেসায়া। তো সেখান থেকে মেসিয়ানিক হারবিঞ্জার অফ দ্য সিভিলাইজেশন, যেন সভ্যতার রক্ষাকর্তা হিসেবে ইমার্জ করছেন তারা। মেসিয়ানিক হারবিঞ্জার অফ সিভিলাইজেশন টু দ্য আনসিভিলাইজড ওয়ার্ল্ড, আমাদের আনসিভিলাইজড পৃথিবীকে যেন তারা মেসিয়ানিক হারবিঞ্জার হয়ে তারা লক্ষ্য করছে। ফলে এইখানেই কিন্তু ঢুকে পড়ছে যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে পোস্ট কলোনিয়াল আইডেন্টিটির কনসেপ্ট, যার মধ্যে বাবারা মারা এসেনশিয়ালি হাইব্রিডিটির কনসেপ্ট লুকায়িত। আমরা প্রত্যেকেই, যেখানে আমরা যারা যারা ক্লাসে বসে আছি, উই আর, মানে অল আর ইনহেরিটার্স অফ দ্য পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি। আমাদের কারো আইডেন্টিটি পিওর নয়। পিওর আইডেন্টিটি বলে কিছু হতে পারে না, যে পিউরিটির কথা হিটলার থেকে শুরু করে সবাই বলে গেছে। ইমপিউরিটি ইজ দ্য হলমার্ক অফ দ্য পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি, মনে থাকবে। ইমপিউরিটি ইজ দ্য হলমার্ক অফ পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি। আমার যে আমিত্ব, এই আমিত্বের মধ্যে, এই বাঙালি 2024-এর আমিত্ব, এর মধ্যে যে কত ধরনের নেশন, কত ধরনের নেশনের জাতিগত ভয়েস, তাদের কণ্ঠস্বর লুকিয়ে আছে। ব্রিটিশ থেকে শুরু করে, পর্তুগিজ থেকে শুরু করে, আমেরিকান থেকে শুরু করে, রাশিয়ান থেকে শুরু করে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের একটা বিরাট বড় সময় আমরা কমিউনিস্টের দ্বারা, কমিউনিস্ট কালচারের দ্বারা প্রভাবিত ছিলাম। ফলে কত রকমের আইডেন্টিটি তোমার এই 2024-এর বাঙালিত্বের মধ্যে ঢুকে পড়েছে। ইনস্টাগ্রাম থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, তার বিভিন্ন কালচারাল ইম্পোর্ট তুমি জানো না। ফলে পোস্ট colonial identity impurity is the hallmark of the post colonial identity. এই পোস্ট কলোনিয়াল আইডেন্টিটির ক্রাইসিস, তার হাইব্রিডিটি, তার যে সাইকোপ্যাথোলজিক্যাল চিৎকার, তার যে মনোবিকার, সেই মনোবিকারের কাঠামো কেমন করে তৈরি হচ্ছে, তাই নিয়ে কথা বলছেন ফানো। So post-colonial identity refers to the, আমি একটা করে বোঝাবার চেষ্টা করছি আর একটা করে ডেফিনেশনটা বলছি যাতে তোমাদের ক্লিয়ার হয়। কোনো জায়গায় বুঝতে না পারলে বলবে স্যার কিচ্ছু বুঝতে পারলাম না, কি বলছেন কিচ্ছু ধরতে পারছি না। So post-colonial identity refers to the cultural, social and the psychological identity, সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যদিকে মনের দিক থেকে মানসিক, মনোবিশ্লেষক
identity of the individuals and groups in societies that have experienced colonialism and its aftermath. সেই নেশনটি কিন্তু এসেনশিয়ালি এই ঔপনিবেশিক শাসনকে এক্সপ্লোর মানে তার উপর দিয়ে ঔপনিবেশিক শাসন গেছে, তবেই তার মধ্যে পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি থাকবে, তার মধ্যে এন্ডিওরিং লেগাসি অফ দ্য কলোনিয়াল পাওয়ার স্ট্রাকচার থাকবে, থাকতে বাধ্য। আমাদের রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে এই কলোনিয়াল স্ট্রাকচার গুলো কোনো না কোনো ভাবে আমাদের আইডেন্টিটিকে ইনফ্লুয়েন্স করেছে। এবং ডেফিনেটলি এই ফরমেশন অফ দ্য পোস্ট কলোনিয়াল আইডেন্টিটির মধ্যে যেরকম কলোনিয়াল লেগাসি থাকবে, আমি একটু আগে বলছিলাম ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট কালচারাল ট্র্যাডিশনের মিক্সের ফলে এক ধরনের হাইব্রিডিটি থাকবে। এই হাইব্রিডিটি আইডেন্টিটির আইডিয়াল এক্সাম্পল হিসেবে ভাবা যার কথা বলেছেন তাকে নিয়ে আমরা আলোচনা করব, রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্রিটিশদের টুল গুলো দিয়েই তারা কেমন করে ব্রিটিশদের কি আক্রমণ করেছেন তার কথা বারবার বলেছেন বাবা। এবং অফকোর্স এই হাইব্রিডিটির পরে স্টেজ হচ্ছে রেজিস্ট্যান্স এবং রিক্লেমেশন। তার নিজস্ব ইন্ডিজেনাস মানে স্বদেশী, তার নিজস্ব স্বদেশী কালচার, স্বদেশী ল্যাঙ্গুয়েজ, তার নিজস্ব হিস্ট্রি গুলোকে কেমন করে প্রতিরোধের মধ্যে দিয়ে রিক্লেম করছে, সেই নিজস্ব ইতিহাসগুলোকে সে নতুন করে বলা শেখাচ্ছে। এই পুরোটাই হচ্ছে এই কলোনিয়াল পোস্ট কলোনিয়াল আইডেন্টিটির পার্ট। অর্থাৎ আমি যদি কেবলমাত্র সংস্কৃত টোলেরই প্রোডাক্ট হতাম তাহলে আমার মধ্যে কিন্তু কোনো হাইব্রিডিটি থাকতো না, তাহলে কিন্তু আমি ওয়েস্টের যে এপিস্টেমোলজিক্যাল টুল, তার যে জ্ঞানতাত্ত্বিক ধ্যান ধারণা, সেগুলো জেনে নিয়ে আমি কিন্তু তাকে ক্রিটিসাইজ করতে পারতাম না, সেগুলো আমি সেগুলো সম্পর্কে অসচেতন থাকতাম। কিন্তু আই এম অ্যাওয়্যার অ্যাবাউট দোজ এপিস্টেমোলজিক্যাল টুলস অ্যান্ড হেন্স I'm able to reclaim my identity. আমি আমার পুরনো আমার আইডেন্টিটির যে রিক্লেমেশন, আমার যে পুরনো ইতিহাস, সেগুলো আমি নতুন করে বলতে পারছি এই কারণে আমি ওয়েস্টার্ন এপিস্টেমোলজিক্যাল টুল গুলো জানি। মানে কলোনিয়াল লেগেসি, হাইব্রিডিটি অ্যান্ড দেন রেজিস্ট্যান্স, প্রতিরোধ এবং নতুন করে রেস্টোর করা, পুনরুদ্ধার করছি আমি আমার কালচারাল বিভিন্ন আর্টিফ্যাক্টকে। These are all part of my post-colonial identity. আমার উত্তর ঔপনিবেশিক পরিচয়ের মধ্যে এই কলোনিয়াল লেগাসি যেমন আছে, রেজিস্ট্যান্স রয়েছে, আবার রিক্লেমেশন রয়েছে। বলো, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম অ্যাবাউট পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি, অ্যাবাউট আইডেন্টিটি ইন জেনারেল, অ্যাবাউট সাবজেক্টিভিটি, পরিষ্কার হয়েছে? এতদূর বুঝেছ? সবার পরিষ্কার? কারো কেউ বুঝতে পারোনি কোনো কথা? এরকম কেউ আছো? ধরতে পারলাম না, এরকম কেউ নেই? মেহফুজ কিছু বলছো? না স্যার। বেশ, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। এরপরে আমি ডাইরেক্টলি যে ভদ্রলোকের কাছে চলে যাব, আমি ছবি দেখিয়ে দিচ্ছি। দ্য গ্রেট প্যান আফ্রিকানিস্ট অফ আফ্রিকা, দ্য গ্রেট ফ্রেঞ্চ অ্যাংলো আফ্রো ক্যারিবিয়ান ফ্রান্স ফানো, অনেকে ফ্রান্স ফানো বলে, ফ্রান্স ফানো, যদিও মানে উচ্চারণটা ফ্রান্স ফানন স্পেলিংটা, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ফ্রান্স ফানো। ফানো 1925 to 1961, একেবারেই বেশি দিন বাঁচেননি, মাত্র 36 বছর বয়সে মারা গেছেন। আলজেরিয়ান ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট করতেন, সারা জীবন দেশের জন্য লড়ে গেছেন। পলিটিক্যাল ফিলোসফার, সাইক্রিয়েটিস্ট, অনেকে বলেন মার্কসিস্ট হিউম্যানিস্ট ফিলোসফার। জাঁ পল সার্ট বলতেন মার্কসিস্ট হিউম্যানিস্ট, আ গ্রেট পলিটিক্যাল র্যাডিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল, প্যান আফ্রিকানিস্ট, who for the first time talks about the psychopathology of the colonization. বলো, সাইকোপ্যাথোলজি মানে কি? সাইকোপ্যাথোলজি কি নিয়ে আলোচনা করে? মনোবিকারকে নিয়ে আলোচনা করে। মানুষের এই যে মন, তার যে অদ্ভুতুড়ে চলাফেরা, তার যে আমরা যাকে সাধারণ ভাষায় যাকে ডিসক্রাইব করতে পারি না, তার মনের যে গহন পথ,
তার যে চলাফেরা, আমাদের যে মেন্টাল অ্যাবেরেশন, বেসিক্যালি সাইকোপ্যাথোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য মেন্টাল ইলনেস, মনের বিকারের পড়াশোনা। The field of course includes abnormal cognition. Cognition মানে কি? কগনাইজ করা। এই এই যে পার্টিকুলার থার্মোস্টিলের বোতলটাকে বোতল বলে কগনাইজ করা। আমি যদি থার্মোস্টিলের বোতলটাকে অরিন্দম ঘোষ বলে কগনাইজ করতে শুরু করি, বা থার্মোস্টিলের বোতলটাকে আমি যদি সাহারা মরুভূমি বলে কগনাইজ করতে শুরু করি, তাহলে জীবনে বিপদ, যেটা অনেক মানসিক অসুস্থ রোগীদের হয়। ফলে অ্যাবনর্মাল কগনিশন, ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার এবং রং সেন্সরি এক্সপিরিয়েন্স, এই পুরোটাকেই বলা হয় সাইকোপ্যাথোলজি। এই সাইকোপ্যাথোলজি অফ দ্য কলোনিয়ালিজম, ঔপনিবেশিক শাসনের যে এই যে সাবজুগেটিং কলোনিয়াল আইডেন্টিটির ফলে, কলোনিয়াল আইডেন্টিটিকে সাবজুগেট করার ফলে এক ধরনের ডিহিউম্যানাইজেশন হয়, মানুষ আর মানুষ থাকে না। এই ডিহিউম্যানাইজেশনের ফলে কি করে এই সাইকোপ্যাথোলজিক্যাল বিভিন্ন ডিসঅর্ডার তৈরি হয় তার কথা ফানো বলেছেন। এবং ফানো তার পুরো এক্সপিরিয়েন্সটাই, তিনি তার যে কলোনিয়াল যে এক্সপিরিয়েন্সটা পুরোটাই 1960s এর আলজেরিয়া and its French colonial occupation of the Algeria, তার ভিত্তিতে বলেছেন। তার লেখা বিখ্যাত বই যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দ্য রেচেড অফ দ্য আর্থ। মনে থাকবে, দ্য রেচেড অফ দ্য আর্থ, WRETCHED, দ্য রেচেড অফ দ্য আর্থ, published in the year 1963. Very important because it's actually a posthumous publication, because in the year 1961 Fano died, এবং ইনফ্যাক্ট ইন দ্য ইয়ার 1961-এই এই বইটা মানে সম্পূর্ণ হয়ে যায়, এবং সার্ট এই বইটার একটি, জাঁ পল সার্ট, দ্য ফেমাস এক্সিস্টেনশিয়ালিস্ট ফিলোসফার, এই বইটার একটা ইন্ট্রোডাকশন লেখেন। আমরা এই রেচেড অফ দ্য আর্থের ইন্ট্রোডাকশনের কয়েকটা অংশের দিকে একবার তাকাবো। তিনি একটা ইন্ট্রোডাকশন লেখেন, এবং তার লেখা আরো একটি অত্যন্ত বিখ্যাত বই হচ্ছে ব্ল্যাক স্কিনস অ্যান্ড হোয়াইট মাস্ক। ভালো করে খেয়াল করো, স্কিনটা ব্ল্যাক, আমার উপরে যে স্কিন সেটা ব্ল্যাক, কিন্তু আমি চেষ্টা করছি এটা হোয়াইট মাস্ক পরার, একটা সাদা রঙের মাস্ক পরার, কারণ আমাকে আমার হোয়াইট ইউরোপিয়ান সাহেব আমাকে শিখিয়েছে সেই মাস্কটা পরার। আমি মনে করি সেই মাস্কটা পরলে আমি আমি এক ধরনের নিজেকে একজন সুপিরিয়র মানুষ বলে মনে করব। So Fano discusses regarding the psychological effects of the colonialism on both the colonizer and the colonized. আমার এই যে পুরো লেখাটা আমি নিয়েছি প্রমোদ কে নায়ারের বই থেকে, কন্টেম্পোরারি লিটারারি এন্ড কালচারাল থিওরি, আমার খুব প্রিয় বই। আমি নিয়েছি এই কারণেই, কারণ খুব সহজভাবে পুরো বিষয়টাকে বর্ণনা করা আছে। And he argued that, তিনি কি বললেন, যে for the repressed and for the suffering native, colonialism destroyed the very soul. আমার যে বেসিক আত্মাটা, আমার যে একেবারে আমার যে ভিতরের যে জিনিসটা, সেটাকে কলোনিয়ালিজম ডিস্ট্রয় করে দেয়। এবং কি করে, এটা এই যে কলোনিয়াল মাস্টার্স কনস্ট্যান্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য নেটিভকে বারবার দেখানো as non-human, that you are almost like an animal-like entity, almost like an animalized being, thing, object. It annihilates the identity of the native. নেটিভের কোনো জেন্ডার, কোনো সোশ্যাল, কোনো এথনোগ্রাফিক্যাল, কোনো কালচারাল আইডেন্টিটি থাকে না, সেগুলোকে ইরেজ করে দেওয়া হয়। এবং সেটাই ফানো বললেন দ্য ফার্স্ট সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য কলোনিয়ালিজম, because the colonial people paints the native human being as evil, এই গুড অ্যান্ড ইভিল বাইনারির মধ্যে তাকে খারাপ হিসেবে বর্ণনা করছে। প্যাগান মানে বহুদেববাদী। মাথায় রাখতে হবে যে হোয়াইট ইউরোপিয়ান সাহেব বিলিভস অন আ মোনোথেইস্টিক রিলিজিয়ন, একেশ্বরবাদে বিশ্বাস করতেন। তারা বিশ্বাস করতেন যে তাদের গড ইজ এসেনশিয়ালি অ্যাবস্ট্রাক্ট, শোনা যায় না, দেখা যায় না এরকম ঈশ্বর, তাই তো। অ্যাব্রাহামিক রিলিজিয়ন মানেই শোনা যায় না, ধরা যায় না, তোমার বহুদেববাদী।
তোমাদের তোমাদের প্রত্যেকটা ঈশ্বর হচ্ছে অ্যানথ্রোপোমরফিক, ANTHROMORPHIC। অ্যানথ্রোপোমরফিক মানে অ্যাট্রিবিউটিং হিউম্যান কোয়ালিটি টু দ্য নন হিউম্যান অর গডলি এন্টিটি। আমাদের দেখো প্রত্যেকটা ঈশ্বরের মধ্যে মানুষের কোয়ালিটি রয়েছে, তাদের গ্রিড রয়েছে, তাদের চাহিদা রয়েছে, তাদের অ্যাম্বিশন রয়েছে। এটা তুমি শিব বিষ্ণু সবার মধ্যে পাবে, অরুণ বরুণ সবার মধ্যে পাবে। কারণ মানুষের যে কোনো পলিথেইস্টিক রিলিজিয়ন সবসময় অ্যানথ্রোপোমরফিক হয়, যে কোনো পলিথেইস্টিক রিলিজিয়ন, কারণ অনেক বেশি সেটা প্রিমিটিভ, অনেক বেশি পুরনো হয় সেটা। এবং যে কোনো অ্যাব্রাহামিক রিলিজিয়ন অনেক পরে তৈরি হয়েছে। হিন্দুইজম তৈরি হয়েছে, ইটস এ রিলিজিয়ন which is old more than almost 4,000 years. সেখানে খ্রিস্টানিটি তৈরি হয়েছে, যদি আমি ধরি জিসাস ক্রাইস্টের বার্থ, তাহলে যদি আমি ওই ওই 1-2 এই সময় ধরি, তাহলে 2000 বছরের পুরনো। আরো ইসলামিক রিলিজনের বয়স ধরা যাক 637 তৈরি হচ্ছে, অ্যারাউন্ড 1400 বছর বয়স। এর ফলে এসেনশিয়ালি কি হয়, যে কোনো পুরনো রিলিজিয়ান, যে কোনো মানে প্রাচীন রিলিজিয়নের মধ্যেই অ্যানথ্রোপোমরফিক কোয়ালিটি থাকে। ফলে সেটাকে এটা কিন্তু মানে কোন রিলিজিয়নের ভালো বা খারাপ বলে নয়, এটা যে কোনো যে কোনো পলিথেইস্টিক রিলিজিয়নের একটা বলা যেতে পারে ক্যারেক্টারিস্টিক। ফলে তাকে ইভিল, তাকে প্রিমিটিভ বলে দেখানোর যে প্রচেষ্টা ওভার এ ভেরি লং পিরিয়ড অফ টাইম, and the native begins to accept this very prejudiced and racialized views as true. তারা ভাবতে শুরু করে যে এটাই মনে হয় সত্যি, আমি সত্যি খারাপ, আমি সত্যি ইভিল, আমি সত্যি প্যাগান, আমি সত্যি প্রিমিটিভ। এবং যে কোনো আফ্রিকান রিলিজিয়ন, ইগবো থেকে শুরু করে জুলু থেকে শুরু করে, যদি তুমি দেখো, যদি তুমি আফ্রিকান লিটারেচার পড়ো, যারা এখানে পড়েছে আফ্রিকান লিটারেচার, ধরা যাক ফর এক্সাম্পল বিখ্যাত ট্রিলজির নামটা আমি বলে যাচ্ছি, বলো তোমরা বলো। আরে থিংস ফল অ্যাপার্ট, অ্যারো অফ গড, আর একটা কি? রাইট রাইট রাইট, থিংস ফল অ্যাপার্টের কথাই আমি বলছি। এখানে ইগবো কমিউনিটির মধ্যে যে ট্রাইবাল ওয়ারের কথা বলা হয়েছে, তার সেই ব্যাপারে আমি আসবো। এটা এটা অ্যানাদার স্টেজ অফ কলোনিয়ালিজম। তো এই প্রত্যেকটা রিলিজিয়নই এসেনশিয়ালি প্যাগান রিলিজিয়ন। ফলে ফানো বলছেন যে ফর দ্য নেটিভ দ্য টার্ম ম্যান ইটসেলফ বিগিনস টু মিন হোয়াইট ম্যান। The very identity of the masculinity, পুরুষ বলতে যেটা বোঝানো হয়, সেটা তারা ভাবতে শুরু করে যে আইডিয়াল ম্যান, আইডিয়াল পুরুষ মানে হোয়াইট ম্যান। And because he does not see himself as a man at all, and in terms of culture, the native extends this accepted notion to believe that the only values that matter are those of the white man. সাদা চামড়ার মানুষের মূল্যবোধই হচ্ছে একমাত্র মূল্যবোধ, ওটাই পৃথিবীকে দেখার একমাত্র ধরন। ফলে দিস পার্টিকুলার হোয়াইট ম্যান actually becomes the important side of the coin, self, and the other side of the coin is the other. এই যে দেখি গায়ত্রী চক্রবর্তী, শ্রীবাগ থেকে শুরু করে সমস্ত পোস্ট কলোনিয়াল থিঙ্কাররা বলেছেন অপর, আদার। আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা ওরা এই যে ভাগ করি, তো ওদের কালচার, ওটা তো ওদের পলিটিক্যাল ইডিওলজি, তো আমার নয়, এটা নিজের নয়। এই সেলফ অ্যান্ড দ্য আদার, এই আদারাইজেশন শুরু হয়ে যায়, ভাবতে শুরু করে যে ওটাই আসল সেলফ। So for the white man, the native is always negative, primitive, other, the very opposite of what he and his culture stands for. তার যে নিজের কালচার সেটা অনেক বেশি superior. And Fanon here develops a psychoanalytic theory of colonialism, where he suggests that the European self develops in its relation and encounter with the other. European self নিজের আইডেন্টিটিকে তৈরি করে কার কম্পারিজনে, সেই ইনফিরিয়ার, সো কল্ড ইনফিরিয়ার নেটিভের কালচারের কম্প্যারিজনে। ফলে এই রেচেড অফ দ্য আর্থ, ফানোর যে বিখ্যাত বই, ইটস অ্যাকচুয়ালি প্রোভাইডিং আস আ সাইকো অ্যানালাইটিক অ্যানালিসিস of the dehumanizing effects of the colonization upon the individual and the nation. ইন্ডিভিজুয়ালের উপরে এই ডিহিউম্যানাইজিং এফেক্ট পড়ছে, এবং সেটা নেশনের মধ্যে, জাতি তো ইন্ডিভিজুয়ালকে নিয়ে, অনেকগুলো ইন্ডিভিজুয়ালকে নিয়ে,
তার মধ্যে দিয়ে কেমন করে ছড়িয়ে পড়ছে তার কাহিনী হচ্ছে এই রেচেড অফ দ্য আর্থ। রেচেড অফ দ্য আর্থ অনেকগুলো ভাগে বিভক্ত, অনেকগুলো পার্টে বিভক্ত। তার মধ্যে প্রথম পার্টটার নাম হচ্ছে অন ভায়োলেন্স, এবং এই অন ভায়োলেন্স is a very detailed explanation of the violence in relation to both the colonial world and the process of the decolonization. এখানে খুব ইন্টারেস্টিংলি অ্যারিস্টটেলিয়ান লজিক, মানে অ্যারিস্টটেলিয়ান লজিক কি? অ্যারিস্টটেলিয়ান লজিক হচ্ছে সেই ক্লাসিক্যাল লজিক্যাল সিস্টেম, এক ধরনের সিলজিস্টিক লজিক। ধরা যাক আমি বললাম যে রবীন্দ্রনাথের দাঁড়ি রয়েছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে, অতএব রবীন্দ্রনাথ এবং ছাগল এক। এই যে মানে অ্যারিস্টটেলিয়ান লজিক, মানে এই লজিকের অনেক ধরনের মানে কি বলবো, অনেক অনেক ভালো দিকও আছে, কারণ লজিক্যালি এটা অনেক কিছু এক্সপ্লেন করা সম্ভব। সো আমি সেই ডিসকাশনে যেতে গেলে একটা বিরাট সময় লেগে যাবে বলে সেখানে যাচ্ছি না। সো হি ইউজেস দিস অ্যারিস্টটেলিয়ান লজিক ইন দ্যাট দ্য কলোনি followed the principle of the very important reciprocal exclusivity. Reciprocation মানে এই যে প্রথমবার কলোনাইজার এবং কলোনাইজদের রিলেশনের মধ্যে রেসিপ্রোকাল ব্যাপারটাকে, রেসিপ্রোসিটির ব্যাপারটাকে ঢুকিয়ে দিলেন পানো, যেটা পরবর্তীকালে এক্সটেন্ড করেছিলেন ভাবা। যেটা চিরকাল ভাবা হতো সেটা হচ্ছে কেবলমাত্র এবং কেবলমাত্র কলোনাইজার and colonize, their relationship is not a transactional one but rather a one-sided one. Colonizer তার প্রভাব colonized-দের উপরে ফেলছে, and there is no other way around. ওই মানে colonizer-কে কোনোভাবে এফেক্ট করতে পারছে এরকম নয়, অনেকটা ওয়ান সাইডেড আনরিকুইটেড লাভের মতো। আমি হিমালয়কে ভালোবাসি, কিন্তু হিমালয় যে ঘুরিয়ে আমাকে ভালোবাসে এমন কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি। কিন্তু প্রথমবার ফানো বললেন তা কিন্তু নয়। যেরকম ভাবে কলোনাইজার ইনফিরিয়ার ওয়েতে কলোনাইজকে দেখাচ্ছে, মানে কলোনাইজদের আইডেন্টিটি কলোনাইজারের উপর ডিপেন্ড করে যেরকম ক্রিয়েটেড হচ্ছে, একই রকম ভাবে এই সো কল্ড ইনফিরিয়ার আইডেন্টিটির উপর ডিপেন্ড করে এই ওয়েস্টার্ন হোয়াইট ম্যানের আইডেন্টিটি, এই সাদা চামড়ার পশ্চিমী পুরুষের আইডেন্টিটি বা মানুষের আইডেন্টিটিও কিন্তু এই অপরের ওপরে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। তোদের প্যাগান কালচার, তোদের নেটিভ কালচার, আমাদের কালচার অনেক বেশি সুপিরিয়র মনোথেইস্টিক অ্যাব্রাহামিক কালচার, আমাদের ইউনিভার্সিটি সিস্টেম অনেক বেশি সুপিরিয়র। এইটার উপরে দ্য প্রিন্সিপাল অফ দ্য রেসিপ্রোকাল এক্সক্লুসিভিটি, এইটার উপরে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। এক সেকেন্ড, কোথায় গেল? হ্যাঁ, এই যে রেচেড অফ দ্য আর্থের যে টাইটেলটা, একটা বিখ্যাত গান, মানে এটা ইনফ্যাক্ট প্যারিস কমিউনে গাওয়া একটা, যেটা আমাদের গণসঙ্গীতকেও বিভিন্নভাবে পরবর্তীকালে প্রভাবিত করেছে। দ্য ইন্টারন্যাশনাল বলে একটা ইন্টারন্যাশনাল অ্যানথেম that has been adopted as an anthem of the various anarchist, communist, socialist, democratic socialist বিভিন্ন মুভমেন্টকে বিভিন্ন সময়ে ইনফ্লুয়েন্স করেছে। এটা অরিজিনালি ইউজিন পটিয়ারের গাওয়া এবং প্রিভিয়াসলি ওয়াজ এ মেম্বার অফ দ্য প্যারিস কমিউন, সেখান থেকে নেওয়া। এটা পৃথিবীর সমস্ত রেচেড অফ দ্য আর্থ, পৃথিবীর সমস্ত পার্শ্বরেখায়িত, পৃথিবীর সমস্ত অত্যাচারিত নিপীড়িত মানুষদেরকে এক জায়গায় আনার একটা গানের লাইন থেকে এই রেচেড অফ দ্য আর্থের লাইনগুলো নেয় ফানো। এটা লিটারাল ট্রান্সলেশন যদি আমি ফ্রেঞ্চ থেকে, আমি ফ্রেঞ্চ জানি না, ইংলিশে করি, তাহলে অ্যারাইজ রেচেড অফ দ্য আর্থ, অ্যারাইজ কনভিক্টস অফ হাঙ্গার, ওঠো উঠে দাঁড়াও পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষ, অ্যারাইজ কনভিক্টস অফ হাঙ্গার, যারা যারা ক্ষুধাতে আক্রান্ত হয়েছ,
এই যে ফেমাইন স্টারভেশনে যারা আক্রান্ত, রিজন থান্ডার্স ইন ইটস ভলক্যানো, দিস ইজ দ্য ইরাপশন অফ দ্য এন্ড। একটা ভলক্যানিক ইরাপশনের মতো, একটা আগ্নেয়গিরির মতো তোমরা বেরিয়ে এসো। এই যে আহ্বান, এই আহ্বান দিয়ে শুরু হচ্ছে রেচেড অফ দ্য আর্থ। এই রেচেড অফ দ্য আর্থের মধ্যে বেশ কয়েকটি বিখ্যাত বিখ্যাত এসে রয়েছে, মানে অনেকগুলি সেকশনে ভাগ। একটা হচ্ছে অন ভায়োলেন্স, এবং একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেকশন যার কথা আমি একটু পরে বলবো, সেটা হচ্ছে অন ন্যাশনাল কালচার। ন্যাশনাল কালচার মানে এক ধরনের জাতীয়তা বোধ, এক ধরনের ন্যাশনাল কালচার তৈরি করা, এক ধরনের প্যান আফ্রিকান মুভমেন্ট, যেটা এই ওয়েস্টার্ন বারবারিজমকে এক্সপোজ করবে। বারবার ফানো বলেছেন, colonizers attempt to write the pre-colonial history. They are trying to write the history of the colonized people, আমাদের হিস্ট্রি, নেটিভ ইন্ডিয়ানস মানুষদের ইতিহাস তারা লেখার কেন চেষ্টা করেছে বারবার? Because they are trying to write the pre-colonial history of the colonized people as one of the barbarism, degradation and bestiality. Bestiality মানে কি? পশুর অধম, পাশবিক প্রবৃত্তি নিয়ে তৈরি হওয়া জিনিসপত্র এইভাবে দেখিয়েছে, in order to justify the supremacy of the western civilization, ওয়েস্টের সুপ্রিমেসি দেখানোর জন্য। ফলে টু আপসেট দ্য সুপ্রিমেসি অফ দ্য কলোনিয়াল সোসাইটি, ফানো প্রথমবার বললেন এই যে কলোনাইজড ইন্টেলেকচুয়ালরা ফিলস দ্য নিড টু রিটার্ন টু দেয়ার সো কল্ড বারবেরিক কালচার, সেটা তাদের তাদের নিজস্ব বারবেরিক কালচারে ফিরে ফিরে যেতে তারা পছন্দ করেন, টু প্রুভ ইটস এক্সিস্টেন্স অ্যান্ড ইটস ভ্যালু ইন রিলেশন টু দ্য ওয়েস্ট। এবং তাদের এই বারবেরিক কালচারে ফিরে ফিরে গিয়ে তারা তাদের কালচারকে যেন দেখায়, তাদের কালচারের ধরনটা যেন দেখায় ওয়েস্টকে, তাদের কালচারটা কিরকম। So Fano suggests colonized intellectuals often fall into the trap of trying to prove the existence of a common African or Negro culture. এটা একটা ডেঞ্জারাস ট্র্যাপ বলে ফানো বলেন, যে কমন নিগ্রো আফ্রিকান কালচার বলে কিছু নেই। তোমার কালচার একটা মাল্টি ফেরিয়াস ডাইভার্সিফাইড এন্টিটি, তাকে সেলিব্রেট করো। This is a dead end, according to Fano, because it was originally the colonists who essentialized all peoples in Africa as a Negro. নিগ্রো বলে সমস্ত আফ্রিকান পিপলদেরকে তারা এসেনশিয়ালাইজ অলরেডি করে দিয়েছেন। এসেনশিয়ালিজম মানে কোনো একটা নির্দিষ্ট রেস বা ক্লাসকে যখন আমি একটা নির্দিষ্ট এসেন্সেই দেখছি, ফেমিনাইন ক্লাসকে আমি ধরে নিচ্ছি দে আর ফিবল, দে আর ডোসাইল, রাত্রির 8টার পরে তাদের বেরোনো উচিত নয়। ম্যাসকুলাইন মানে তারা তারা ফুল অফ পাওয়ার, মেন কান্ট ক্রাই, পুরুষরা কাঁদতে পারে না। এই যে আমি কিছু বেসিক এসেনশিয়ালিস্ট দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি কোনো রেস বা কোনো এথনিক অবজেক্টকে দেখতে শুরু করি, তখন তাকে বলা হয় এসেনশিয়ালাইজেশন। And Fano sees that this point, what Fano sees is one of the limitations of the negritude movement. এই নিগ্রো এবং অ্যাটিটিউড এই দুটো মিলিয়ে ফানোর ইমিডিয়েট আগে অ্যানি সিজার, লিওপোল্ড ডিগল, যিনি পরবর্তীকালে সেনেগালের প্রেসিডেন্ট হন, অ্যানি সিজার, এরা এক ধরনের মুভমেন্ট তৈরি করেন নেগ্রিটিউড বলে। ইটস নিগ্রো আর অ্যাটিটিউড এই দুটো শব্দ একসঙ্গে নিয়ে সেলিব্রেটিং দ্য ব্ল্যাকনেস। কিন্তু এটা ছিল তাদের আন্দোলনের একটা বিরাট বড় বলা যেতে পারে লিমিটেশন, যে তারা ব্রিটিশদের তৈরি করা বা ইন জেনারেল ফ্রেঞ্চদের তৈরি করা, তাদের বা আলজেরিয়ানদের তৈরি করা যে কলোনিয়াল আইডেন্টিটি, সেই নিগ্রো কলোনিয়াল আইডেন্টিটি ট্র্যাপে তারা পড়ছে এবং তার বেসিসে তারা সেটাকে তৈরি করছে। এইটাকেই ফানো ক্রিটিসাইজ করলেন। আর ফানো কি করলেন? ফানো described different stages of colonialism. অনেকগুলো স্টেজে তিনি কলোনিয়ালিজমকে ভাগ করলেন। তিনি বললেন, তিনি প্রথমে কি বললেন? তিনি প্রথমে বললেন যে এর ফলে প্রথম স্টেজ হচ্ছে কি, যে এই যে সাইকোলজিক্যাল ইনঅ্যাডিকুয়েসি থেকে the natives are trying to be as white as possible, তারা নিজেদেরকে সাদা হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করে।
They are trying to wear the white mask. However, this mask over the black skin is not a perfect solution. তাদের তাদের ঠিকমতো লাগছে না এই হোয়াইট মাস্ক। এর ফলে their creates, according to Fano, they are feeling essentially a schizophrenic condition. Schizophrenia মানে SCHIZO, schizophrenia মানে এক ধরনের SCHIZO, এক ধরনের ডাইকোটোমাস কন্ডিশন। আমার আমিত্বকে আমি ফিল করতে পারছি না, আমি আমার ভিতরেই যেন ডিভাইস হয়ে গেছি, দুটো ভাগে ভাগ হয়ে গেছি। And hence, when the native discovers that he cannot hope to become truly white or even expel the whites, his violence erupts against his own nation. সে যখন নিজে একটা হোয়াইট পার্সন হতে পারছে না, তার পুরো রাগটা তার নিজের নেশনের উপর গিয়েই পড়ছে। এবং এই যে বিভিন্ন আফ্রিকার যে ইগবো ওয়ার, ট্রাইবাল ওয়ার, ফানো বলছেন that is an instance of this violence generated through the colonial system. আমরা ভিতরে ভিতরে এই যে অনেকেই বলে যে কাস্ট সিস্টেম, আমাদের অফকোর্স বেদ এবং বেদান্তে কর্মের ভিত্তিতে on the basis of the activities and the professions এই কাস্ট সিস্টেম ক্রিয়েট করা হয়। কিন্তু অনেকেই বলে এই কাস্ট সিস্টেমকে ব্রিটিশরা অনেক বেশি ক্যানোনাইজ করে, অনেক বেশি সিস্টেমেটাইজ করে, কাস্ট সার্টিফিকেট দেওয়া, SC ST আইডেন্টিফিকেশন করা। তার কারণটা কি? এই হায়ারার্কি ক্রিয়েট করার ফলে তাদের এই পলিটিক্স অফ ডিভিশনটা করতে, কলোনিয়াল সিস্টেম করতে সুবিধা হয়েছিল। রিজার্ভেশন সিস্টেম তো ডেফিনেটলি is part and parcel of a post colonial nation, যেটা কনস্টিটিউশনে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, আম্বেদকর তো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তারা সেটাকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু তার বহু বছর আগেই ব্রিটিশদের তৈরি করা একটা সিস্টেম ছিল এই কাস্ট সিস্টেম। এই নিয়ে ভীষণ কয়েকদিন ধরে আলোচনাও চলছিল। ফলে এই যে আমরা বলতে পারি যে ট্রাইবাল ওয়ার গুলো, এই যে ভিতরে ভিতরে ডিভিশন করে দিয়ে নিজেদের মধ্যে যে ওয়ার, these are actually part of and parcel of the cultural imperialism of the colonization. এর ফলে ফানো recognize the significance of the cultural nationalism, সাংস্কৃতিক জাতীয়তাবোধ। তার কথা তিনি বলেন যে সমস্ত আফ্রিকান নেশনকে একটা ছাতার তলায় এসে একটা যে সংস্কৃতি তৈরি করতে হবে কোনো মানে নেই, ডিফারেন্ট সংস্কৃতির মধ্যে দিয়ে এক ধরনের ন্যাশনাল লিটারেচার এবং ন্যাশনাল কালচার তৈরি করতে হবে। এই নামেই তার এসে রয়েছে ন্যাশনাল লিটারেচার এন্ড ন্যাশনাল কালচার, দ্য রিচিং অফ দ্য আর্ট, বিকজ ইট উইল এসেনশিয়ালি লিড টু আ ন্যাশনাল কনসিয়াসনেস। সো এই যে যার কথা আমরা বারবার একটুকে বলছিলাম, ডিসক্রাইব করছিলাম ফানোকে কি হিসেবে, প্যান আফ্রিকানিস্ট হিসেবে, প্যান আফ্রিকানিস্ট। কেন? বিকজ হি টকিং অ্যাবাউট this pan African national culture. সে বারবার বলছে এক ধরনের সাংস্কৃতিক জাতীয়তাবোধ যেটা গোটা আফ্রিকা দেশ জুড়ে চলবে। His deployment of the term national culture was an attempt to plead for a greater pan African cause, not just a narrow sectarian tribal one. ট্রাইবাল কালচারের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা কালচার নয়। The blacks had to create their own history. তারা তাদের নিজস্ব ইতিহাস লিখবে, write their own stories, নিজস্ব গল্প লিখবে, and it is through this control over representation, very important words, control over representation. Control over representation মানে control over media, MEDIA, যে medium of representation, সেটা বই হতে পারে, সেটা সিনেমা হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা সাহিত্য হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে। সবে এই কন্ট্রোল ওভার রিপ্রেজেন্টেশন, আমি কেমন করে আমাকে দেখবো সেটা আমি ঠিক করবো, সেটা কোনো ব্রিটিশ ঠিক করে দেবে না, সেটা কোনো আমেরিকান ইম্পেরিয়ালিস্ট লোকেরা ঠিক করে দেবে না যে এইভাবে আমি কাশ্মীরের সমস্যাকে দেখবো, বা এইভাবে তোমরা আকবরের সময়কার রুলকে দেখতে পারো। আমি বলবো, আমি এই ধরনের রিসার্চে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম রিসেন্টলি ডেভেলপ করেছে, দ্যাট ইজ রোল অফ দ্য নেটিভ ইনফরম্যান্ট। নেটিভ ইনফরম্যান্ট মানে আমি আমার কালচার, একজন নেটিভ, একজন ইন্ডিজিনাস পিপল, সে তার কালচার কেমন করে ইনফর্ম করছে। এবং সেই জন্যই একটা দলিত রিসার্চার সেটা নিজের কালচারের কথা বলবে,
সেটা নিজের কালচারকে নিয়ে যাবে। এবং এই জন্যই এই যে সাউথ এশিয়ান যে বিভিন্ন রিসার্চের টপিক, এগুলো একজন সাউথ ইস্ট এশিয়ানই করবে। এই দিকটা কিন্তু এটা এটা এইটা কিন্তু একটা খুব ইমার্জিং বলা যেতে পারে বিষয়। আমি চাইলেই আজকে বিদেশে গিয়ে কখনোই হেগেল নিয়ে রিসার্চ করতে পারবো না। আমাকে বলা হবে ইউর রোল ইজ দ্য রোল অ্যাজ এন ইউ হ্যাভ টু পারফর্ম ইউর রোল অ্যাজ এ নেটিভ ইনফরম্যান্ট। তুমি কোনো সাউথ ইস্ট এশিয়ারই টপিক নিয়ে করো, কারণ সেই পার্টিকুলার আইডেন্টিটি বা সেই পার্টিকুলার কালচারটা তুমি সবচেয়ে ভালো বোঝো। সেটা অনেকাংশে ঠিকও হতে পারে, আবার অনেকাংশ আমি সমর্থনও করি না সেটা বিভিন্ন কারণে। তো সেই ডিসকাশনটা অন্য। কিন্তু কোনখান থেকে এই প্যান আফ্রিকান কালচারটা বেরোচ্ছে, কন্ট্রোল ওভার রিপ্রেজেন্টেশনের বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়ই। এর পরে একটা স্টেজ রয়েছে। স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে। হ্যাঁ প্লিজ প্রশ্ন করো। হ্যাঁ স্যার, আপনি অনেকক্ষণ আগে হচ্ছে কালচারের আপনি একটা হচ্ছে কি বলে আপনি একটা সংজ্ঞা দিলেন, যেখানে আপনি বললেন হচ্ছে মাল্টিফ্যাসেটেড, দিয়ে তারপরে বলছেন যে ফ্রান্স ফ্যানন ওখানে হচ্ছে বলছে যে সিগনিফিকেন্স অফ কালচারাল ন্যাশনালিজম এটা সে রেকগনাইজ করছে। যদি কালচার অনেকগুলো ভাগে বিভক্ত হয়, মাল্টিফ্যাসেটেড হয়, মানে সেখানে কালচারাল ন্যাশনালিজমটা আসবে কি করে? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। কিন্তু আমি কালচারের ডেফিনেশন দিকে এটা বলিনি। কালচারের ডেফিনেশনটা তো একটা অত্যন্ত বড় ডেফিনেশন। কালচারের ডেফিনেশনটা আমি দিতে গিয়ে বলিনি। আমি বলছি যে ফানো কি চেয়েছিলেন সেটা দিতে গিয়ে আমি বলেছিলাম। অফকোর্স ফানো চেয়েছিলেন যে একটা ন্যাশনাল কালচার, এবং সেই ন্যাশনাল কালচারটা ডেফিনেটলি এক ধরনের হোমোজেনাইটি এটা পেতে বাধ্য। এক ধরনের হোমোজেনিয়াস এটা হবেই, কারণ এর মধ্যে হেটেরোজেনিটি তো কম থাকবে। কিন্তু যেটা তুমি বলছো যে সেটা কি করে সম্ভব, সেটা ডেফিনেটলি সম্ভব ইন দ্য সেন্স যে সেটা সেটা কিভাবে ভারতের ক্ষেত্রে সম্ভব হচ্ছে। ভারতের ক্ষেত্রে তো ধরা যাক তুমি এটাকে ডেফিনেটলি একটা ইন্ডিয়ান কালচার বলে এটাকে ডেসক্রাইব করতে পারবে না, কখনোই পারবে না। কিন্তু এর মধ্যে যেরকম পাঞ্জাবি কালচারও এক্সিস্ট করছে, একই সঙ্গে তার সঙ্গে সঙ্গে মারাঠি কালচারও এক্সিস্ট করতে পারে, গুজরাটি কালচারও এক্সিস্ট করছে, ঠিক আছে, এবং একই সঙ্গে তার সঙ্গে বাঙালি কালচার এক্সিস্ট করছে। কিন্তু ফানো ডেফিনেটলি এতটা ডেভেলপ সেন্স, এই যে ডাইভার্সিটির কথা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা এতটা পরিষ্কার করে বলেননি। ফানো বলেছিলেন যেটা তার লেখাতে, সেটা হচ্ছে একটা প্যান আফ্রিকান আইডেন্টিটি তৈরি করতে, যার মধ্যে ইগবো কালচারও থাকবে, যার মধ্যে জুলু কালচারও থাকবে, কিন্তু সেটা একটা এসেনশিয়াল রেশিয়ালাইজ আইডেন্টিটির ওপরে তৈরি হবে। সেটা আফ্রিকান এথনোগ্রাফিক কালচারের মধ্যে দিয়ে তৈরি হবে। এবার সেটা সেটা কেমন করে হবে, তার মধ্যে তুমি যে প্রশ্নটা করছো যে দ্য প্রবলেমেটিক্স অফ দ্য আইডেন্টিটি ফরমেশনের যদি এতগুলো বিভিন্ন ধরনের কালচার থাকে, তাহলে একটা সিঙ্গেল আইডেন্টিটি কি করে হবে, তার সহজ উত্তর একেবারেই ফানো দিয়ে যাননি। কখনোই দেওয়া সম্ভব নয়। 1960-এর দশকে এই ধরনের প্রশ্নের উত্তর তো কখনো সেরকম ভাবে ইমার্জ করেনি, তারা অনেক পরে আস্তে আস্তে ইমার্জ করতে শুরু করেছে। 70-80-র দশকে বিভিন্ন দেশ জুড়ে যে বিভিন্ন আইডেন্টিটি পলিটিক্সের যে বিভিন্ন ধরনের আন্দোলনগুলো তৈরি হয়েছে, তার উপরে ভিত্তিতে তৈরি হয়েছে। কিন্তু এই যে তোমার যে প্রশ্নের উত্তর যে কি করে এই হোমোজেনাইজেশন পসিবল, এই উত্তরের মানে আমেরিকানরা এর যে উত্তর দিয়েছেন সেটা হচ্ছে স্যালাড বোল আইডেন্টিটি। মানে স্যালাড বোল আইডেন্টিটি মানে বেসিক্যালি একটা বোলের মধ্যে যদি তুমি অনেকগুলো স্যালাড রাখো, ধরা যাক শসা রাখো, গাজর রাখো, টমেটো রাখো, সবকিছু মিলিয়ে তুমি স্যালাড খাচ্ছ। কিন্তু তার তার সেই স্যালাডের মধ্যেও তার মধ্যে গাজরের নিজস্ব আইডেন্টিটি, তার মধ্যে শসার নিজস্ব আইডেন্টিটি থেকে যাচ্ছে। ফলে এইটা আমেরিকান যে ড্রিম, এক সময় তো একটা আমেরিকান ড্রিম 1930s এবং 40s এ আমেরিকান ড্রিমের একটা কনসেপ্ট আসে, এবং সেই ড্রিমের মধ্যে একটা এসেনশিয়াল হোমোজেনাইজেশন তৈরি হয়, হেটেরোজেনাইটি ক্রিয়েট করতে পারেনি। এবং পরবর্তীকালে যখন এই হেটেরোজেনাইটির প্রশ্ন আসে যে তাহলে এই ডিফারেন্ট কালচারগুলো, আফ্রিকান কালচার বা জ্যাজ কালচার, এগুলো সার্ভাইভ করবে কি করে, ক্যারিবিয়ান কালচার, তখন তারা উত্তর দেয় তারা ডিফারেন্টলি সার্ভাইভ করবে, ডিফারেন্ট ওয়েতে একটা নেশনের মধ্যে তারা তাদের কালচার ডিসপ্লে করবে।
কোনো কালচারকেই একটা নাৎসি পার্সপেক্টিভ থেকে তারা গ্লোরিফাই করবে না, এইভাবে হবে। যদিও তার পরিষ্কার উত্তর কিন্তু ফানো একেবারেই দিয়ে যাননি। তিনি আফ্রিকান নেশনহুডকে ইউনিফাই করতে চেয়েছিলেন, তিনি আফ্রিকান নেশনহুডকে একটা ছাতার তলায় আনতে চেয়েছিলেন এই প্যান আফ্রিকানিজমের কথা বলে। এবং তিনি অবশ্যই বলেছিলেন যে কোন এই সমস্ত কালচারেরই মাল্টিফেরিয়াসনেস, মাল্টিফ্যাসেটেডনেস বজায় থাকবে, কিন্তু কি করে সেই প্রসেসটার কথা ফানো বলে যাননি। বলো ইন্দ্রনীল, পরিষ্কার? স্যার আমার এটা থেকে একটা ছোট প্রশ্ন আসছে, বলো। আমি কি বলবো? হ্যাঁ, অবশ্যই বলো। স্যার বলছি যে আজকাল যেমন প্রত্যেকে মানে হচ্ছে গ্লোবালাইজেশনের জন্য প্রত্যেকে এখন অন্যান্য হচ্ছে দেশের যে কালচার সেটার সাথেও মানে যুক্ত হতে পারছে, বা প্রত্যেকে এখন যে গ্লোবাল সিটিজেন হতে চায়। আমি বলছি আমি যখন গ্লোবাল সিটিজেন হতে চাইছি তো ওটা কি আমার কিছুটা কলোনিয়াল হ্যাংওভারের মতো হচ্ছে কি? বা এই যে এখানে আপনি যেটা বললেন যে একই জায়গায় সমস্ত কিছু, তো ওই যে যখন আগে একটা বলা হতো যে একই প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে যখন বাঙালিরা একই সাথে ধুতি পাঞ্জাবির সাথে বুশ কোট পরছে ওটাকে কলোনিয়াল হ্যাংওভার বলতো। কিন্তু মানে এখন যখন আমি গ্লোবাল সিটিজেন হতে চাইছি এটাও কি একটা হচ্ছে কলোনিয়াল হ্যাংওভারের এফেক্ট, নাকি এটা মানে এই যে আপনি এক্ষুনি যেটা বললেন যে স্যালাড বোল আইডেন্টিটি অনেকটা সেই রকম হচ্ছে? এইটা খুব মানে মানে ইটস ভেরি মানে ইন্টারেস্টিং মানে থিংস টু ডিসকাস। আমি এটুকু বলতে পারি যে ইন্দ্রনীল যেটা বললো আর কি, গ্লোবালাইজেশন যেরকম পোস্ট কলোনিয়াল নেশনহুডের একটা পার্ট, পোস্ট নিয়াল নেশনহুডের একটা পার্ট, মানে পোস্ট কলোনিয়ালিজমের একটা পার্ট বলা যেতে পারে, সেই একই রকম ভাবে গ্লোবালাইজেশনের পিছনে কিন্তু আর একটা বিরাট বড় ফোর্স রয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটালিজম। এবং এই ক্যাপিটালিজমের সঙ্গে সঙ্গে আরো একটা বিরাট বড় ফোর্স এই গ্লোবালাইজেশনের পেছনে রয়েছে। ক্যাপিটালিজমের এই ছোটখাটো বলা যেতে পারে দোসর, সেটা হচ্ছে মার্কেন্টালিজম। এবং এই যে ক্যাপিটালিজমই বলো বা মার্কেন্টালিজমই বলো, এবং এর সঙ্গে সঙ্গে যেটাকে আমরা মাল্টি ন্যাশনালিজম বলছি বা মাল্টি কালচারালিজম বলছি, মাল্টি ন্যাশনালিজম, ন্যাশনালিজম, এই 3-4টে জিনিসের এফেক্ট রয়েছে। এর ফলে এখন একটা কথা খুবই উঠছে যে গোটা পৃথিবী এখন আর একটা ধরনের হোমোজেনাইজেশনের মধ্যে যাচ্ছে। ধরা যাক তোমার বাড়ির পাশে রয়েছে সাউথ সিটি মল, সেই সাউথ সিটি মলে যে ধরনের জিনিসপত্র অ্যাভেলেবেল, যে পারফিউম অ্যাভেলেবেল, যে ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল, সেই একই ধরনের প্রোডাক্ট একটা নিউ ইয়র্কের মলের মধ্যে অ্যাভেলেবেল। তুমি যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইউজ করছো, ইনস্টাগ্রাম, যে রিলস তুমি দেখছো, সেই একই জিনিস নিউ ইয়র্কের একটা সিটিজেনও সেইটাকেই ইউজ করছে। ফলে এই যে তুমি যেটাকে বলছো গ্লোবালাইজেশন যেরকম পোস্ট কলোনিয়ালিজমের একটা আফটারম্যাথ, একই সঙ্গে সঙ্গে ক্যাপিটালিজম এবং মার্কেন্টালিজমেরও আফটারম্যাথ। এর ফলেই তৈরি হচ্ছে এই মাল্টি কালচারাল বা একটা মাল্টি ন্যাশনাল এন্টিটি, যেখানে তুমি খুব অদ্ভুত ভাবে ধরা যাক চে গুয়েভারার একটা টি শার্ট পরছো, যেখানে তুমি রেবেলিয়নের কথা বলছো, তাহলে একটু লেখা আছে হ্যাশট্যাগ দিয়ে মাই রেবেলিয়ন ইজ মাই আইডেন্টিটি। কিন্তু খুব ভীষণ ভাবে তুমি একটা কনফর্মিস্ট সো কল্ড আমেরিকানাইজ, কোট আনকোট আমেরিকানাইজ সিটিজেনে তুমি পরিণত হচ্ছ। তুমিও এই যে ইউরোপিয়ান মল কালচারের একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাচ্ছ। ফলে সেই অর্থে কিন্তু গ্লোবালাইজেশন বা এই যে যেটাকে ফ্রেডরিক জেমসন বলেছেন লেট ক্যাপিটালিজমের আফটারম্যাথ, এই লেট ক্যাপিটালিজমের আফটারম্যাথ কিন্তু গোটা পৃথিবীকে আবার অনেকটাই হোমোজেনাইজেশনের পথে নিয়ে যাচ্ছে। এবং তোমার চারপাশে যে বিভিন্ন ধরনের ন্যাশনাল বিভিন্ন ডিসকোর্স, তার দিকে যদি তুমি একটু চোখ রাখো, এই যে এক ভাষা এক দেশ, এই যে এটা বলা হচ্ছে যে প্রতি 7 মিনিট অন্তর অন্তর, ভাবতে পারো, উইদিন এভরি 7 মিনিটস ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ বিং অ্যাবলিশড, একটা ভাষা এই পৃথিবী থেকে চলে যাচ্ছে।
এবং সঙ্গে নিয়ে যাচ্ছে তাদের হাজার হাজার বছরের তৈরি হওয়া সংস্কৃতি এবং তাদের বিভিন্ন কালচারাল আর্টিফ্যাক্ট। একটা গোটা ভারতবর্ষে অলমোস্ট 1532 ডায়ালেক্টসে কথা বলা হয় এবং রিসেন্ট আদমশুমারি অনুযায়ী দেখা যাচ্ছে সেটা কমে 1200 সামথিং হয়ে যাচ্ছে। ফলে আমি তো মনে করি এটা একটা অত্যন্ত চিন্তার বিষয়, কারণ সে এক ধরনের গ্লোবালাইজেশন, এক ধরনের লেট ক্যাপিটালিজম, এক ধরনের মাল্টি ন্যাশনাল এন্টারপ্রাইজ গুলো এই এক ধরনের হোমোজেনাইজেশন এর পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে এই যে ধুতি বা পাঞ্জাবি এগুলোকে আমরা এক্সোটিক ড্রেস হিসেবে বা কোনো বিশেষ অকেশনে আমরা এগুলোকে ইউজ করছি। আমি আমি একেবারেই এটা বিশ্বাস করিনি যে ধুতি পাঞ্জাবি পুরো সবসময় ঘুরতে হয়, আমি সেটা বলছি না। আমি বলছি যে কিভাবে গ্লোবালাইজেশন বা লেট ক্যাপিটালিজম এক ধরনের হোমোজেনাইজেশন অফ কালচারের দিকে গোটা পৃথিবীকে নিয়ে যাচ্ছে। এটা কেবলমাত্র একটা একটা ব্যাপার নয়, গোটা পৃথিবীতে থেকে কেমন করে নিয়ে যাচ্ছে। আমি এই প্রসঙ্গে একটা ও যেহেতু বললো ইন্দ্রনীল, আমি একটা এই কালচারাল ইম্পেরিয়ালিজম রিলেটেড একটা খুব ছবি দেখাতে চাই, খুব ইন্টারেস্টিং। ইউ ক্যান সি দিস ইজ দ্য জাগুয়ার হান্টার, যারা আফ্রিকাতে জাগুয়ার বেসিক্যালি নেটিভ আমেরিকান, তারা আফ্রিকা নয়, তারা বেসিক্যালি দক্ষিণ আমেরিকাতে জাগুয়ার হান্টিং করে খায়। আর জাগুয়ার হান্টার অ্যান্ড হিজ সান, natives of the Chaco Boreal. The father continues to wear the traditional clothing of his region. দেখতে পাচ্ছ এই হ্যাট, এই একই ধরনের চাদর বা শাল, while the son has already adopted the Western clothing. So that is part of the cultural colonialism or cultural imperialism, যেটা যেটা ব্রিটিশরা করেছিল বা যেটা in general colonialism করে, তাই না? It's the creation and the maintenance of the unequal relationship between civilization. And cultural imperialism is the practice of promoting and imposing a culture, usually that of a politically powerful nation, over a less powerful society. এবং আমাদের জ্ঞানের অজ্ঞানে আমরা এই কালচারাল ইম্পেরিয়ালিজম কিন্তু প্রতি মুহূর্তে এই গ্লোবালাইজড সোসাইটিতেও অ্যাকসেপ্ট করছি, তাই না? আমরা জেনে বা না জেনে সেই একই কালচারের জিন্স, সেই একই কালচারের হ্যাট, এইটা কি ট্রেন্ডিং, হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং, ট্রেন্ডিং মানেই তো সেটা এসেনশিয়ালি হোমোজেনাইজ, তাই না? ট্রেন্ডিং মানেই তো সেটা চলছে, সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। ফলে তার সেটা আমরা কি করে মানে এই এক ধরনের হোমোজেনাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটাও কিন্তু এটা খুব ডেঞ্জারাস জিনিস। বলো ইন্দ্রনীল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? গ্লোবালাইজেশন, লেট ক্যাপিটালিজম, হোমোজেনাইজেশন নিয়ে যাবে। হ্যাঁ শান্তি, কিছু বলছো? একটা মেসেজে একটা কোশ্চেন আছে। মেসেজে কোয়েশ্চেনটা দেখিনি। স্যার, শুটিং অ্যান এলিফ্যান্ট, তাতে জর্জ অরওয়েল যে হোয়াইট ম্যানস বার্ডেনের কথা বলেছেন, সেটা কেউ কি ফানো ডিফাইন করার এফেক্ট অফ দ্য কলোনাইজড ওভার দ্য কলোনাইজার বলা যায়? আচ্ছা, এই আচ্ছা এই হোয়াইট ম্যানস বার্ডেন, বেশ বুঝলাম, তাকে তাকে কলোনাইজড ওভার দ্য কলোনাইজ, এটা একটু প্রশ্নটা আমি একটু আমাকে ডিফাইন করো, আমি ঠিক বুঝতে পারছি না এখানে, আমাকে একটু মুখে বলো। স্যার আপনি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলো। স্যার অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি যে মানে আমি যখন অরওয়েলের শুটিং অ্যান্ড এলিফ্যান্ট পড়েছিলাম, সেখানে বিষয়টা ছিল এরকম যে একটা হাতি মারা যাচ্ছে, ঠিক আছে? এবং সেটা তো জানেন। এবার আমি যেটা বলতে চাইছি যে যখন শুটিং অ্যান্ড এলিফ্যান্টে এই যে মানে যারা ওখানে যারা লোকাল যারা লোক, তারা এই এফেক্ট মানে তারা চাইছে যে শুটটা করুক, মানে এই যে অফিসার সে শুট করুক হাতিটাকে। এবার নিজে যে অফিসার মানে জর্জ অরওয়েল, সে নিজে চাইছে না, যে বুঝতে পারছে যে হাতিটাকে মারা মানে এই মুহূর্তে তার যে মাস ছিল সেটা অলরেডি কেটে গেছে, সে চাইছে না এই মুহূর্তে হাতিটাকে মারতে, বিকজ ইট ইজ আ হিউজ মেকানিজম, এখানে মেরে দেওয়া মানে একটা বিশাল বড় লস এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে কি আমি বলতে পারি যে এখানে তো অরওয়েল ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য কলোনাইজার, এবং সেই হিসেবে যারা বার্মিজ যারা ওখানে ছিল দে ওয়ার দ্য কলোনাইজ, তাহলে তাদেরই কি একটা এফেক্ট পড়ছে না? যে তারাও কি কোনোভাবে, এখানে আমরা বলতে পারি যে মানে অনেকটাই মানে 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 কলোনাইজারের আইডেন্টিটি, কলোনাইজারের যে নিজস্ব সেলফ, তার যে ডিসিশন মেকিং, তার যে পলিসি মেকিং,
তার উপরে যে বার্মিজ এন্টিটি, এই যে বার্মিজদের এফেক্ট অফকোর্স পড়ছে। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি, হয়তো পরের ক্লাসে আলোচনা করবো বাবাকে নিয়ে, এই যে প্রত্যেকটা বলা যেতে পারে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার বা সেই অর্থে প্রত্যেকটা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান এশিয়ান ইন্ডোলজিস্ট যারা, বিট রাজা রামমোহন রয় or for example ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর or to some extent in fact নেতাজি সুভাষচন্দ্র, এরা প্রত্যেকেই ওয়েস্টার্ন ন্যাশনালিজম বা ওয়েস্টার্ন কালচারের যে টুলগুলো, সেটা অস্ত্র হতে পারে, সেটা মিলিটারি স্ট্র্যাটেজি হতে পারে, প্রত্যেকটাকেই এমব্রেস করছে। বা মিলিটারি বিল্ডিং হতে পারে, রাসবিহারী বসু তৈরি করেছিল আজাদ হিন্দ ফৌজ, এই প্রত্যেকটাকেই এমব্রেস করছে এবং করে তাদের তৈরি স্ট্র্যাটেজি দিয়েই উত্তর দিচ্ছে। তাহলে এক্ষেত্রে ডেফিনেটলি যখন সতীদাহ প্রথার সময়, ফর এক্সাম্পল when the entire concept of the sati is being abolished, যখন তাকে অ্যাবলিশ করা হচ্ছে ইন্ডিয়া থেকে, এবং সেটা তো একটা দীর্ঘদিনের কনভারসেশন, বেন্টিং এর সঙ্গে কনভারসেশন চলছে রামমোহন রয় দীর্ঘদিন ধরে, তাকে রাজি করাচ্ছে, সে রাজি হচ্ছে না, তাকে বলছে না তোমাকে এইভাবেই চলতে হবে, না হলে এত দীর্ঘদিন ধরে তৈরি হওয়া যে একটা ডিহিউম্যানাইজিং প্রথা, এত যে নারীর মৃত্যু ঘটছে, তার দায়িত্ব কে নেবে, এই যে দ্য ভেরি কনসিয়াসনেস, সেই কনসিয়াসনেসের জন্ম অনেকটা সেই অর্থে ওয়েস্টার্ন, এবং সেই কনসিয়াসনেসকে রাজি করাচ্ছে আর একটা ওয়েস্টার্ন পাবলিক অফিসিয়ালকে, সে রাজি করাচ্ছে তারই ল্যাঙ্গুয়েজ শিখে সেই পলিসিটাকে তার নেটিভের ওপরে আরোপ করাচ্ছে। এইটাকেই ভাবা পরবর্তীকালে বলেছেন মিমিক্রি। এক ধরনের মিমিক্রির মধ্যে দিয়ে, এক ধরনের সেই কলোনাইজেশনের কালচারের মধ্যে দিয়ে আইডেন্টিটি ফরমেশন হচ্ছে। এটা একটা এসেনশিয়ালি ট্রানজ্যাকশনাল প্রসেস। এখানে আইডেন্টিটি কনসেপ্টটা খুব ফ্লুইড হয়ে গেছে। এখানে কলোনাইজার এবং কলোনাইজ দুটো আলাদা সেপারেট মনোলিথিক পাথরের মতো এন্টিটি এরকম আর নয়, রাদার জলের মতো একটা থলথলে জেলির মতো পদার্থের মতো তারা একে অপরের সঙ্গে মিলেমিশে কখন একাকার হয়ে যাচ্ছে, সেটা আমরা পোস্ট 1950s আমরা নিজেরাই সেপারেট করতে পারছি না। যখন আমরা আমাদের কনস্টিটিউশনাল আর্গুমেন্টে, আমাদের কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির আর্গুমেন্টে দেখছি যে কিভাবে বিভিন্ন ব্রিটিশ, আইরিশ লিগাল কনসেপ্ট আমাদের ভারতীয় কনস্টিটিউশনের মধ্যে ঢুকে পুরোপুরিভাবে ভারতীয় সংবিধানকে প্রভাবিত করছে, সেই লজিক, সেই সো কল্ড ওয়েস্টার্ন লজিক বা ওয়েস্টার্ন বলা যেতে পারে আর্গুমেন্ট আমাদের লিগাল সিস্টেমের মধ্যে কিভাবে ঢুকে পড়ছে, সেটা আমরাই বুঝতে পারছি না। তবে এটা তখন আর একটা পাথরের মতো একটা নন এসেনশিয়াল মনোলিথিক আইডেন্টিটি আর নেই, এটা একটা জেলিতে রূপান্তরিত হয়েছে, এটা ওই ভাবা বর্ণিত একটা মিমিক্রিতে পরিণত হয়েছে, যেখানে সেপারেট করা যায় না কোনটা কোন আইডেন্টিটি। পরিষ্কার আবির? হ্যাঁ হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। রাইট 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 রাইট। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? অরিন্দম দা, হ্যাঁ বলো। হ্যাঁ আমার কনভারসেশনের মতোই করার ইচ্ছা। হ্যাঁ আমি বলো বলো। আমি বলছি আমি কি ফানোটা 2 মিনিটে শেষ করে নেবো, তারপরে প্রশ্নে চলে যাবো। অবশ্যই 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 শেষ করে। কারণ ফানোটা আমার তো শেষ হয়নি, না হলে মানে ঠিক মতো লাগবে না। তো আমি একদম শেষে জাস্ট সরি আমি সাইডে চলে গেছি। ইয়েস ইয়েস, এর ফলে আমি ফানোর একেবারে শেষে ফানো আরেকটা স্টেজের কথা বলেছেন। এই ন্যাশনাল কালচারের পরে ফানো বলেছেন এই থার্ড স্টেজে, in the third stage the native intellectual community is truly anti-colonial and he joins the ranks of his people and battles the colonial domination. এটা তোমরা ইমাজিন করো 1930s 1940s এর ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট যখন একেবারে তার টপে রয়েছে, পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে ব্রিটিশ কলোনিয়ালিজমকে, এগেইনস্ট একটা অ্যাবসলিউট অ্যান্টি কলোনিয়াল স্টেটমেন্ট নিচ্ছে। But such an analysis hopes to abandon those elements of the native culture that seem dated or even oppressive, so that a new future after colonialism is made possible. এবং এই কালচারাল মুভমেন্টের মধ্যে দিয়ে নেটিভদের নিজস্ব কিছু কালচার,
নেটিভদের নিজস্ব কিছু, যেটাকে আমরা বলতে পারি ফিউডাল এলিমেন্টস অফ দ্য নেটিভ কালচার, আমাদের জমিদার প্রথা। আমাদের মাথায় রাখতে হবে, ইন্ডিয়া যখন স্বাধীন হয় পোস্ট কলোনিয়াল নেশন হিসেবে, তখন ভারতবর্ষে ইফ আই এম নট রং অলমোস্ট 549 প্রিন্সলি স্টেটস ওয়্যার দেয়ার। সেই 549টা প্রিন্সলি স্টেটের ইউনিফিকেশনে ভারতবর্ষ তৈরি হয়। সর্দার বল্লভভাই প্যাটেল সেই বিভিন্ন স্টেটে গিয়ে ডিসকাশন করে। সব থেকে বেশি দেরি করেছিল হচ্ছে কাশ্মীর এবং হায়দ্রাবাদ, এবং তার ফল আমরা এখনো ভুগছি হয়তো। কিন্তু যাই হোক, ফলে তার সেই নেটিভ যে ফিউডাল কালচারাল এলিমেন্ট, সেগুলোকে ইরাডিকেট করতে চায়। হাউএভার ফানো ওয়াজ অলসো, এবার এইবার যেটা ইন্দ্রনীল একটু আগে বলছিল যে ন্যাশনাল কালচারের যে সবচেয়ে বড় অসুবিধে, সেটাও কিন্তু ফানো বলেছিল। হি ওয়াজ প্রফেটিক এনাফ to argue that the idea of a national literature and national culture might result in xenophobia, জাতি বিদ্বেষ, একে অপরের সঙ্গে লড়াই, এই যে খলিস্তানি মুভমেন্ট পরবর্তীকালে তৈরি হওয়া, এবং তার এফেক্ট হিসেবে অপারেশন ব্লু স্টার, ইন্দিরা গান্ধী, এই ভয়ঙ্কর ভারতবর্ষের মধ্যে বিভিন্ন যে সেক্টেরিয়ান কালচার, জাতি বিদ্বেষের উদ্ভব and intolerance. He proposed that national culture had a limited value. It could help define native culture against the overwhelming assault of the colonial. এটা তোমাকে ইমিডিয়েট স্বাধীনতা পেতে সাহায্য করতে পারে। However, the return to a pre-colonial past through the essential of a pre-colonial national culture did not guarantee that the working classes and the oppressed would benefit. একেবারেই না। অপ্রেসড এর ফলে বেনিফিট করবে সবসময় নয়। ইমিডিয়েট ন্যাশনাল কালচার তোমাকে বেনিফিট দিতে পারে স্বাধীনতা যুদ্ধের জন্য। বিকজ for such a national culture to be effective, it has to account for and really be very important the economic conditions of the working class. সাধারণ খেটে খাওয়া জনগণের যে অর্থনৈতিক চাহিদা, সেটাকে কিন্তু পূরণ করতে হবে। সেটা তুমি খাদির মধ্যে দিয়েই করো আর গ্রাম সড়ক যোজনার মধ্যে দিয়েই করো। যদি না করতে পারো তোমার সেই সো কল্ড ন্যাশনাল কালচারের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু তোমার ইকোনমি সম্পূর্ণরূপে বার্ন আউট করে যেতে পারে। And with this, Fano was moving away from a purely representational and cultural view of the national identity towards a more materialist economic one. এই যে এক ধরনের এই যে ইকোনমির কথা বললো, এর ফলে যে মেটেরিয়ালিজম এবং ইকোনমি ঢুকে পড়লো, এই যার কথা আমি আগের দিন বলেছিলাম, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, মার্কসিজমের একদম বেসের কথা। এই জন্য ফানোকে অনেকে মার্কসিস্ট বলে। Hence, Fano was one of the first theories to realize that the anti-colonial struggle must be fought at the level of both culture and economics. অর্থনীতির কথা এবং সংস্কৃতির কথা দুটো মাথায় রেখে, যেটা গান্ধীজি খানিকটা বলেছিল তার 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 লেখার মধ্যে দিয়ে, যে অর্থনীতিকেও এর মধ্যে কিন্তু রাখতে হবে। গান্ধী যদিও রাম রাজ্যের কনসেপ্টে চলে গিয়েছিল, যেটা কতটা মানে অ্যাজ এ পিওর ল্যান্ড অফ জাস্টিস হিসেবে কতটা সেটা সম্ভব আমরা জানি না। সে তো মার্কসিজমের কমিউনের কনসেপ্টে কতটা সম্ভব আমরা জানি না। So just as post-colonial states would have to frame their identities within the cultural and economic domain. এবং এর ফলে there is a very beautiful book, আমি লিটারেচার স্টুডেন্টদের রেকমেন্ড করবো, আই.কিউ.ই. আরমাহাজ দ্য বিউটিফুল ওয়ান্স আর নট ইয়েট বর্ন। এই যে বিখ্যাত টাইটেলটা খুব বিখ্যাত, দ্য বিউটিফুল ওয়ান্স আর নট ইয়েট বর্ন, যারা সব থেকে সুন্দর তারা এখন তৈরি হয়নি। সো এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই দ্য ব্যাটল অফ পাওয়ার বিটুইন দ্য এলিটস এন্ড দ্য রেস্ট অফ দ্য পোস্ট কলোনিয়াল স্টেট। কি হয়, পোস্ট কলোনিয়াল নেশন স্টেট যখন বিল্ড হয়, সেই পাওয়ার স্ট্রাগলে যারা এলিট তারা ক্ষমতা দখল করে, এবং তারাই অনেকটা এই কলোনিয়াল মাস্টারের পজিশন দখল করে। তুমি ভালো করে যদি লক্ষ্য করো, তুমি দেখবে 1940s বা 1950s এর যে স্ট্রাকচার অফ দ্য বাইক্যামারাল লেজিসলেচার ইন ইন্ডিয়া, লোকসভা বা রাজ্যসভায় যারা যারা গিয়েছিল, দে আর অল এলিটস। বীর জওহরলাল নেহরু টু সর্দার বল্লভভাই প্যাটেল, তারা সবাই একটা এলিট স্টেটে বিলং করতো, যারা ন্যাশনাল ফ্রিডম ফাইটার। পরপর নামগুলো বলো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে, অরবিন্দ ঘোষ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা সবাই এলিট সো কল্ড বেঙ্গলি আপার ক্লাসে বিলং করতো, বেঙ্গলি বা ইন্ডিয়ান আপার ক্লাসে বিলং করতো।
So, however, ironically, this soon reemerges in a different form, the battle of power between the elite and the rest in the post-colonial state. যেটা ভারতবর্ষ হয়েছে, আমরা প্রতিনিয়ত 70-এর দশকে দেখতে পেয়েছি লালু প্রসাদ যাদবের উত্থান থেকে শুরু করে আহ, 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 এই যে লোকাল পলিটিক্সের উত্থান, মায়াবতীর উত্থান থেকে শুরু করে সব জায়গাতে এই যে অপ্রেস তাদেরও ভয়েসকে রিপ্রেজেন্ট করতে হবে, এবং পলিটিক্যাল ন্যারেটিভটাই মায়াবতী পলিটিক্যাল ন্যারেটিভ কি বলো, মায়াবতীর এগেনস্টের বিখ্যাত মুলায়ম সিং যাদবের পলিটিক্যাল ন্যারেটিভ কি? এক ধরনের অ্যান্টি এলিট পলিটিক্যাল ন্যারেটিভ. So the native elites occupy the spaces of the power once occupied by the white masters, and the corruption, oppression, and exploitation of the working classes continue. And this time at the hands of the fellow native. নেটিভরাই তাকে কলোনাইজ করে, ফেলো নেটিভরাই অপ্রেস করছে. এটা বিউটিফুলি পোর্ট্রেড ইন আই কিউ আরমাহাজ দ্য বিউটিফুল ওয়ান্স আর নট ইয়েট বর্ন. এবং this is a reality that we have to acknowledge, which marks the most of the post-colonial societies in the later decades of the 20th century. এবং এইটাকেই আমরা বলি effect of the neo-colonialism. This is in effect is neo-colonialism. The middle classes and the intellectual classes that were educated in the colonial system now acquire power and duplicate the unjust and exploitative, colonial system even after the political independence. এই যে তৈরি হওয়া ইন্টেলেকচুয়াল ক্লাস কলোনিয়ালিজমের যারা সো কল্ড এলিট, তারা সেই টুলগুলো দিয়ে আনজাস্ট ওয়েতে এই সাবঅল্টারনেটকে এক্সপ্লয়েট করে, যেটা ভারতবর্ষের 70-এর দশকে 80-এর দশকে তার উত্তর আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি. এবং এর ফলেই কংগ্রেস সরকারের পতন, এবং তারপরে এক ধরনের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে অনেকগুলো মানে বিভিন্ন দলের একটা তৈরি হওয়া পার্লামেন্ট সিস্টেমের উঠে আসা. তো এইভাবে আমরা ফানোর থিওরি দিয়ে যে কোনো পোস্ট কলোনিয়াল নেশন স্টেটকে কিন্তু অনেকটাই ব্যাখ্যা করতে পারি. আজকে খালি ফানোই হলো, যা বুঝলাম এতটা মানে ডিটেল ডিসকাশন করতে গেলে অনেক টাইম লাগবে, ফলে ফ্রান্স ফানো আজকে আমরা শেষ করলাম. দরকার হলে আমরা একটু বেশি ক্লাস নেবো, কি আছে, কোনো অসুবিধা নেই. মানে মানে আমার 7টা ক্লাসের টাইমই থাকবে, কিন্তু আমরা বেশি ক্লাস নেবো, তাতে কোনো অসুবিধা নেই. তো যাই হোক, আমরা ফানোটা শেষ করলাম. এবার কারোর কোনো প্রশ্ন থাকলে, এবং বিশেষ করে শান্তি আমাকে অনেকগুলো প্রশ্ন করবে বলেছে হয়তো. শান্তি বলো. হ্যাঁ, তো আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, করে নাও। বলো বলো বলো। এই যে সাইকোপ্যাথোলজির ব্যাপারটা, এই যে মনোবিকারের ব্যাপারটা, যেখানে বলছেন যে ওই অ্যাবনর্মাল কগনিশন বা ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার, স্যার এই যে অ্যাবনর্মাল কগনিশন, যে কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল, এটা কি কোনো পাওয়ারফুল নেশন বা কোনো কলোনাইজারকে ঠিক করে দেবে না? অ্যাবসলিউটলি, একজন কলোনাইজার তো ঠিক করে দেয় যে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল. একটা কলোনিয়াল রুলার তো বলে দেয় যে দিস এপিস্টেমোলজি, এই ধরনের যে জ্ঞান তত্ত্ব, অর্থাৎ ফর এক্সাম্পল তান্ত্রিক বুদ্ধিজম তৈরি হয়েছিল এক ধরনের বলা যেতে পারে ঈশ্বরকে বিশ্বাস না করা এক ধরনের আনঅর্থোডক্স ফিলোসফি হিসেবে বুদ্ধিজমের জন্ম হয়েছে. আমি কালচারাল স্টাডিজ করছি, তাহলে আমি বহু কালচারাল এক্সাম্পল দিয়ে দিতে যাবো. তৈরি হয়েছিল বুদ্ধিজমের. বুদ্ধ কিন্তু চার্বাকদের মতোই, বুদ্ধিজম কিন্তু বিশ্বাস করতো না একেবারেই ঈশ্বরকে. এরপরে দীর্ঘদিন যেতে যেতে যখন বুদ্ধের ইনফ্লুয়েন্স আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো, তখন তান্ত্রিক বুদ্ধিজমের জন্ম হলো, যেটা সিকিমের দিকে এবং অন্যান্য উত্তর ভারতের বিভিন্ন দেশে তৈরি হয়েছিল. তান্ত্রিক বুদ্ধিজম কি দেখা যাচ্ছে ঈশ্বর না হলেও এই যে দানব, ভূত, প্রেত, এইগুলোকে তারা ইনক্লুড করছে তাদের সিস্টেমের মধ্যে, তাদের যন্ত্রণা লাঘবের একটা সিস্টেম হিসেবে. এবার ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথমবার এলো, এই যে ইন্ডোলজি বলে একটা ডিসিপ্লিন তৈরি হলো, এবং সেখানে উইলিয়াম জোনস থেকে শুরু করে আমাদের উইলিয়াম হলম্যান হান্টার থেকে শুরু করে দ্য সিক্রেট বুকস অফ দ্য ইস্ট লিখেছিলেন, নামটা ভুলে যাই, শান্তি, সিক্রেট বুকস অফ দ্য ইস্ট, ম্যাক্স মুলার,
তারা বিভিন্নভাবে এই ভারতীয় নলেজ সিস্টেমকে ক্লাসিফাই করতে শুরু করে। এবং তারা এই যে তান্ত্রিক বুদ্ধিজম বা তন্ত্রকে ইন জেনারেল অ্যাজ আ ডেমন হান্টিং এন্টিটি, একটা অদ্ভুত দানবদেরকে নিয়ন্ত্রণ করার একটা নলেজ সিস্টেম হিসেবে দেখতে আরম্ভ করে। তার কারণটা কি? তাদের কাছে তো সেই ওয়ে অফ বিহেভিয়ার অজানা, তাহলে তাকে আদারাইজ করা, ঠিক আছে, তাকে একটা অন্যভাবে দেখা, ঠিক আছে। অথচ তাদেরই সোসাইটির মধ্যে হাজার হাজার বছরের উইচ হান্টিং রয়েছে, যেখানে বহু নারীকে গোটা আমেরিকা জুড়ে মেরে শেষ করা হয়েছে, সেটা তারা দেখছে না। ফলে যে কোনো কলোনাইজ কান্ট্রির কাজই হয় প্রথমে গিয়ে সেই মানে কলোনাইজারের কাজই হয় একটা কলোনাইজ কান্ট্রিতে গিয়ে সেই বিশেষ দেশের কালচারকে বা এপিস্টেমোলজিকে ক্লাসিফাই করা এবং তাকে ছোট করে দেখানো, তাকে তাদের নলেজ সিস্টেমের মধ্যে দিয়ে ইন্টারপ্রেট করা এবং বলা যে না এটা তো কি অদ্ভুত জিনিস, এটা তো নর্মাল নয়, এটা তো অ্যাবনর্মাল। এটা এই যে দীর্ঘদিনের যে চিকিৎসা পদ্ধতি, ধরা যাক এই যে আয়ুর্বেদ, এক্সট্রাকশন অফ দ্য প্লান্টের বিভিন্ন রসের এক্সট্রাকশনের মধ্যে দিয়ে আয়ুর্বেদ তৈরি হয়েছে, যে এক্সট্রাকশন এখনো আমরা বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে প্লান্টের এক্সট্রাক্ট দেখতে পাই। কিন্তু সেই চিকিৎসা পদ্ধতিকে একটা ভুল চিকিৎসা পদ্ধতি বলে দেওয়া। যদি কেউ লিটারেচারের স্টুডেন্ট থাকো এখানে, যদি কেউ ক্যালকাটা ক্রোমোজোম পড়ে থাকো অমিতাভ ঘোষের, অমিতাভ ঘোষ এখানে কি দেখিয়েছেন, কি করে ইটস এ মেডিকেল থ্রিলার, কি করে রোনাল্ড রস যিনি ইনভেন্ট করেছিলেন পেনিসিলিন ম্যালেরিয়া, সেটা কি করে একটা ভারতীয় ইনভেনশন ছিল, ভারতীয়রা অনেক আগে থেকেই সেই ম্যালেরিয়ার ওষুধ বার করে ফেলেছিল, কিন্তু কেবলমাত্র এই যে ইনস্টিটিউট অফ দ্য ক্যালকাটা মেডিকেল কলেজ, এই ইনস্টিটিউশনের থ্রু দিয়ে কি করে রোনাল্ড রস সেই ইনভেনশনটাকে নিজের ইনভেনশন বলে চালাচ্ছে, তার কথা অ্যানথ্রোপোলজিস্ট অমিতাভ ঘোষ বলেছিল। অমিতাভ ঘোষের যদিও এটাকে ফিকশনাল উপন্যাস বলে ট্রিট করা হয়, কিন্তু ঘোষ নিজেও বহু জায়গায় বলেছে তার এটা একটা অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চের পার্ট ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যান্ড কিংস কলেজে। ফলে যে মুহূর্তে আমি কলোনাইজার হচ্ছি, আমি কলোনাইজদের মেডিকেল সিস্টেম, তার সায়েন্টিফিক নলেজ, তার এডুকেশনাল সিস্টেম সবকিছুকে এক ধরনের ভুল বলে চালাবো, বলবো না this is not normal, this is not way, this is not proper epistemology to gain knowledge. আমার ওয়ে অফ এপিস্টেমোলজিটাই হচ্ছে সঠিক জিনিস জ্ঞানে পৌঁছবার লক্ষ্যে। মানে আমি আমার পেডাগজি, আমি আমার ওয়ে, আমার এডুকেশন পলিসি আমি চাপাবার চেষ্টা করব তার এডুকেশন পলিসির ওপরে। আমি ম্যাকলের মাইনিউটস আনবো তার যে টোলের সিস্টেম, সেই টোলের সিস্টেমের ওপরে। এইটা একটা মেকানিজম, এটা কলোনাইজ, পৃথিবীর ইতিহাসে যে কোনো কলোনাইজারকে এটা করতে হয়। তাদের এপিস্টেমোলজিটা কি একমাত্র পিওর ফর্ম অফ হিউম্যান এনকোয়ারি বলে চালাবার যে প্রচেষ্টা। বুঝতে পেরেছো? সমাপ্তি? হ্যাঁ স্যার। বেশ বেশ, এবার শান্তি বলছিলে কিছু? হ্যাঁ দাদা, দেরি তো অনেকটা হয়ে গেছে, আমি ভাবছি বলবো কিনা। হ্যাঁ বলো, তুমি বলো বলে নাও। বলছি এই যে তার মানে আমার কয়েকটা কোশ্চেন আছে, সেটা যে ফার্স্ট হচ্ছে যে ফ্যানো যে বললেন যে তার মানে আমাদের একটা অল্টারনেটিভ কালচার, অল্টারনেটিভ হিস্টোগ্রাফি, ফিলোসফি তৈরি করতে হবে। এটা রেশেড অফ দ্য আর্থে বলছেন, কিন্তু রেশেড অফ দ্য আর্থে তো লিখছেন অ্যাকচুয়ালি তাহলে অ্যারিস্টোটলিয়ান লজিকে, ফ্রয়েডিয়ান লজিকে, মার্ক্সিয়ান লজিকে। হ্যাঁ লিখছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে তার মানে আমাদের যদি নিজেদের জিনিসটাকে জানতে হয় ভালো মতো, তার মানে আমাদের টুলস গুলো অ্যাকচুয়ালি ওইটা ইউজ করতে হবে। মানে ইউরোপিয়ান সিকিউরিটি তো মেন। হ্যাঁ, এবং এই প্রসঙ্গে কিন্তু মানে একবারের জন্য কিন্তু ফানো এই বিষয়ে কোন ধরনের মানে ডাইকোটমি মেনটেন করছেন না। তিনি কিন্তু অনেক ক্ষেত্রেই বলছেন যে ওয়েস্টার্ন এপিস্টেমোলজিক্যাল টুল গুলোকে ইউজ করতে। তিনি অনেক ক্ষেত্রেই ইনফ্যাক্ট রেশেড অফ দ্য আর্থের একটা বিরাট জায়গা জুড়ে, এবং এনগুগি ওয়া কিয়ঙ্গো যদি কেউ লেখা করে থাকে ডিকলোনাইজেশন অফ দ্য মাইন্ড, সেখানে কিন্তু উনি বারবার বলছেন এই ওয়েস্টার্ন ইউনিভার্সিটি স্পেসকে ব্যবহার করা, অ্যারিস্টটলিয়ান লজিক, ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস, এই টুলগুলোকে ইউজ করো করে তুমি কলোনিয়াল যে
কলোনিয়াল হিস্ট্রির যে খারাপ দিকটা, তাদের যে ডেমনিক দিকটাকে সাথে এক্সপোজ করে, তাদেরকেই তোমার এপিস্টেমোলজিক্যাল এনকোয়ারির টুল হিসেবে বাকি করতে হয়। তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেগুলোকে তুমি অ্যাকসেপ্ট করো এবং এবং সেগুলোর সাহায্যে সেটাকে এক্সপোজ করো। ঠিক আছে, আচ্ছা, টুল হিসেবে অবশ্যই ওয়েস্টকে নিচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে তার মানে জিনিসটা হচ্ছে দেখো, আর একটা কি ডাইকোটমি, এই যে যারা হচ্ছে ইউরোপীয় মানে কলোনাইজার ইউরোপ কন্টিনেন্টটা, এই কন্টিনেন্টে সমস্ত রকম মানে হিউম্যান এমানসিপেশন ইডিওলজি জন্ম নিয়েছে, মার্কসিজম, লিবারালিজম, জন্ম নিয়েছে। এরাই কলোনি করেছে। আবার এরাই কিন্তু সবচেয়ে ইডিওলজি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির কথা বলেছে। না, সেই জিনিসটা আমি ধরছি না যে হাইটেন রেভলিউশনেরা কি করেছে, সেটাই বলছি না। না, কিন্তু একটা কন্টিনেন্ট যেটা মানে ডার্ক মানে করেছে, তারপর এনলাইটেনমেন্টও করেছে, ভ্যালুস গুলোকে জন্ম দিয়েছে। আচ্ছা, এই একটা হচ্ছে জিনিস। আর একটা এবার এই প্রসঙ্গে একটা জেনারেল একটা আর্গুমেন্ট রয়েছে, আমি সেই আর্গুমেন্টটাও রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই যে এনলাইটেন, দ্য ভেরি আইডিয়া অফ দ্য বার্থ অফ দ্য এনলাইটেনমেন্ট পিরিয়ডটা কোন সময় বলা হয়? জেনারেলি 1715 থেকে 1789 পর্যন্ত, মানে 1750 টু দ্য বিগিনিং অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। মাথায় রাখতে এই সময় কিন্তু কলোনিগুলো একটা বিরাট মানে মানে আস্তে আস্তে হাইটের দিকে পৌঁছচ্ছে, এবং অনেকে বলেন এই যে কলোনিগুলোকে রাখার জন্য এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কলোনিগুলোর মধ্যে দিয়ে একটা বিরাট অংশের টাকা নিয়ে ম্যানচেস্টারে টাকাগুলো আনা, এবং তার মধ্যে দিয়ে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে নতুন যন্ত্র আবিষ্কারের যে প্রচেষ্টা, সেইগুলো এই এই যে কারণ একটা বিরাট বড়, যদি তুমি মার্কসিজমের বেসিক আর্গুমেন্ট ধরে দেখো, যে বেস মানে মানে ইকোনমিক বেস, রিলেশনস অফ প্রোডাকশন এন্ড মেকানিজম অফ প্রোডাকশন, সেটাকে যদি সচল রাখতে হয়, তাহলে আমার একটা বড় অংশের তো আমার তো টাকা চাই। সেই টাকাটা তুমি বলতে পারো অনেকটাই মানে নন ইউরোপিয়ান মানি, চায়না বা বা ইন্ডিয়া, যারা পৃথিবীর দুটো দেশ মিলিয়ে প্রায় 50% জিডিপি কন্ট্রোল করতো, যেটার কথা অ্যাঙ্গাস ম্যাডিসন থেকে শুরু করে অনেকে বলেছে, মানে সেই টাকার একটা বড় অংশ জুড়ে এখানে রয়্যাল সোসাইটি বা রয়্যাল একাডেমি তৈরি হচ্ছে। ফলে এনলাইটেনমেন্টের পিছনে এই যে বড় বড় মানুষ, আইজ্যাক নিউটন থেকে শুরু করে হামফ্রে ডেভি থেকে শুরু করে, তাদের যে তৈরি হওয়া, তাদের যে মনন এবং তাদের যে ইকোনমি, সেটা অনেকটাই কিন্তু ব্যাকড বাই দিজ নন ইউরোপিয়ান, নন হোয়াইট কালচার। সেটাও কিন্তু একটা আর্গুমেন্ট যে এই যে তুমি গোটা ইউরোপ জুড়ে সালন তৈরি করছো, সেলুন তৈরি করছো, কফি হাউসেস তৈরি করছো, যেটা এনলাইটেনমেন্টের একটা বিরাট বড় সোর্স, তুমি লিবার্টি, ডেমোক্রেসির আইডিয়ার কথা বলছো, সেটা কিন্তু অনেকটাই এই কলোনিয়ালিজমের টাকায় তৈরি হচ্ছে। ঠিক আছে, তোমার এই যে মানে একদম থারুড থেকে শুরু করে অ্যাঙ্গাস ম্যাডিসন অনেকেই একদম হিসেব করে দেখিয়েছেন যে প্রতিটা জাহাজের, এই ইউরোপিয়ান জাহাজ কতটা এসছে, নেদারল্যান্ডের জাহাজ কতটা এসছে, এবং এই প্রতিটা জাহাজের ভারতবর্ষ থেকে ফিরে যাওয়া বিদেশে, এবং তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এই ব্রিটেন বা অন্যান্য ইউরোপিয়ান নেশনের অর্থনৈতিকভাবে বিরাট উন্নতি, তার সঙ্গেও অনেকটা কিন্তু এই এনলাইটেনমেন্ট কানেক্টেড। কারণ মাথায় রাখতে হবে এনলাইটেনমেন্ট হচ্ছে একটা লাইফস্টাইলে চেঞ্জ। মানে আমি এটা অনেক সাহিত্যের ছাত্রছাত্রীকেও বলি, তুমি কল্পনা করো তুমি একবার যে শেক্সপিয়ারের সময়ের গোটা ইংল্যান্ডে কিন্তু কোনো ধরনের হাইজিন সিস্টেম ছিল না, কোনো ধরনের ড্রেনেজ সিস্টেম ছিল না। এর ফলে শেক্সপিয়ারের সময় কেউ প্রতিদিন চান করতো না। এই যে আমার এটা এটা শুনলে তোমরা অবাক হবে, এই যে লোকে অনেকে বলে যে স্যার রোমান্টিক লিটারেচারে, রোমান্টিক লিটারেচার মানে 1798 থেকে শুরু হচ্ছে 1832 পর্যন্ত, হাইট অফ দ্য কলোনিয়ালিজম, রোমান্টিক লিটারেচারে সমাজের উল্লেখ কম কেন, অথচ এনলাইটেনমেন্টের সমাজের উল্লেখ এত বেশি কেন? একটা মূল কারণ হচ্ছে যে সমাজের যে বেসিক সমস্যা, হাইজিনের সমস্যা, ড্রেনেজের সমস্যা, ইট হ্যাজ অলরেডি বিন সলভড। সেটা কলোনিয়ালিজমের টাকায় অলরেডি সলভ করা হয়ে গেছে। ফলে আমাকে তো চিন্তা করতে হচ্ছে না ইলেকট্রিসিটি নিয়ে, আমাকে তো চিন্তা করতে হচ্ছে না রাস্তাকে নিয়ে। আমি আমি স্কটল্যান্ডের একটা বিরাট বড় ডেল বা ভ্যালিতে ঘুরে বেড়াতে পারি এবং সলিটারি রিপারের গান শুনতে পারি। সেই লিবার্টি এবং সেই লাক্সারি আমাকে দিয়েছে কলোনিয়ালিজমের টাকা, $43 ট্রিলিয়ন টাকা আমাকে সেই লিবার্টি দিয়েছে, সেই লাক্সারি আমাকে দিয়েছে। ফলে এই আলোচনাগুলো আমি করতে পারছি। কিন্তু সেই লিবার্টি বা লাক্সারি যখন আমার কাছে নেই, এডওয়ার্ড দ্য সেকেন্ডের এই লিটারারি বা কালচারাল টেক্সটগুলোর আমি কেন উল্লেখ করছি? কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট কালচারাল আর্টিফ্যাক্ট, এখানে অনেক কিছু পাওয়া যায়। এডওয়ার্ড দ্য সেকেন্ড একটা লাস্ট সিনে
এক নাম্বার 5 সিন নাম্বার 7 এ লাইট বর্ন বলে একটা ক্রিমিনাল এডওয়ার্ড দ্য সেকেন্ডকে খুন করবে কোথায়? খুন করবে একটা বিচেস এর মধ্যে। বিচ মানে কোনটা? রাজবাড়ির তলাতে যে ড্রেনেজ বা সুয়ারেজ সিস্টেম, সেখানে মারা হবে। এটা তোমরা ভাবলে অবাক হবে, সেই সময় সুয়ারেজ সিস্টেম বলে কিছু ছিলই না। অর্থাৎ ওখানে 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 ওটা একটা লিভিং হেল। ওখানে ওখানে আর মানে কোনো ড্রেনেজ কিছু নেই। ওখানে বেসিক্যালি চারিদিকে ওয়েস্টেজ পড়ে আসে। ওখানে নিয়ে যাওয়া মানে তুমি মারা গেছো অলরেডি। ওখানে তুমি 10 মিনিট লাগলেই তোমাকে মেরে ফেলা হবে। এর ফলে এই পরপর ভ্যাকসিনেশন সিস্টেম 1770-এর দশকে তৈরি হচ্ছে। একটু ভালো করে রিড করলে আরম্ভ করবে 1660-এ রেস্টোরেশন অফ দ্য মনার্কি হচ্ছে। থিয়েটারে প্রথম মহিলাদের অভিনয় করাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই যে এন্টারটেনমেন্ট, তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সোশ্যাল লিবার্টি তৈরি হচ্ছে, রিফর্ম তৈরি হচ্ছে, রিফর্ম অ্যাক্ট ইংল্যান্ডে তৈরি হচ্ছে 1832-এ। এই যে আস্তে আস্তে একটা সমাজের মধ্যে এক ধরনের স্টেবিলিটি আসছে, সমাজের মধ্যে এনলাইটেনমেন্ট বিষয়ে আলোচনা করার লাক্সারি আসছে, সেই লাক্সারির যে ইকোনমিক ফোর্স হিসেবে কাজ করছে আফ্রিকার ডায়মন্ড ফ্যাক্টরি, ইন্ডিয়ার টেক্সটাইল ফ্যাক্টরি, এইগুলো সেই ইকোনমিক মেকানিজমের পিছনে কাজ করছে। এটাকেও কিন্তু বলতে হবে। ফলে যদি তুমি ইতিহাসের কথা বলো, তুমি যদি এনলাইটেনমেন্টের কথা বলতে হবে, যদি বলো, তাহলে তার সঙ্গে সঙ্গে এই এই মানুষের রিল্যাক্স করার সময় এই যে রুশো বা তোমার হবস বা লক, তাদের সময়ের যে ইউরোপিয়ান যে সালো, যে যে ইউরোপিয়ান যে একটা লিবার্টি ওরিয়েন্টেড ডেমোক্রেটিক থটের আলোচনা করার জায়গা, সেই পরিসরটা তৈরি করে দিচ্ছে কিন্তু নন হোয়াইট কলোনাইজ স্টেটের টাকা। এই কথাটা কিন্তু আমি বলবো। কিন্তু হবসের সময় আর রুশোর সময় কলোনিয়ালিজম শুরু হয়েছিল দাদা? হ্যাঁ, অফকোর্স হয়েছিল। তুমি ভাবো ভাস্কো ডা গামা কখন শুরু করেছিল? ভাস্কো ডা গামা সরি আমি ভুলে ফেলছি। ভাস্কো ডা গামা 1498 সালে। ব্রিটিশ কলোনিয়ালিজম ভাবছিলাম, পরে শুরু হচ্ছে। হ্যাঁ, সেটা ব্রিটিশ কলোনিয়ালিজম। তুমি যদি 1757 কে ধরো ব্রিটিশ কলোনিয়াল জাংচার পিরিয়ড অফ টাইমে, তুমি বিরাট বড় ভুল করবে। কারণ মাথায় রাখতে হবে যে তার অনেক আগে ইউরোপিয়ান মার্কেন্টালিজম কিন্তু গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু লাভ করছে। আমি তোমাকে অ্যাঙ্গাস ম্যাডিসনের বইটা একদম খুলে দেখাই, তুমি দেখলে অবাক হয়ে যাবে। সেখানে প্রতিটা জাহাজের হিসেব রয়েছে, প্রতিটা জিনিসের। দিস ইজ দ্য ভেরি ভেরি ফেমাস বুক। যারা লিটারেচারের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, পড়তে পারো দ্য ওয়ার্ল্ড ইকোনমি। প্রথম পার্টটার নাম মিলেনিয়াল পার্সপেক্টিভ, সেকেন্ড পার্টটার নাম হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্স, অ্যাঙ্গাস ম্যাডিসনের লেখা। এইখানে যদি তুমি দেখো, তুমি অবাক হবে। এই যে দাঁড়াও, আমি তোমাদেরকে দেখি। এই যে ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড শিপিং, এই যে 1470 থেকে 1913, একদম প্রতিটা জাহাজের হিসেব। দাঁড়াও, শেয়ার অফ দ্য ওয়ার্ল্ড জিডিপি 1000 থেকে 1998। ওয়েস্টার্ন ইউরোপের কত জিডিপি ছিল? এদিকে জাপানের জিডিপি কত? এদিকে আফ্রিকার জিডিপি কত ছিল? ইস্টার্ন ইউরোপের জিডিপি কত? পুরো। এবং এশিয়ার জিডিপি দেখো 67.7, সেখানে ওয়েস্টার্ন ইউরোপ 8.7। মানে সবকিছু এই হিসেবে কিন্তু রয়েছে। ফলে কেমন করে মানিটা ড্রেনেজ হয়েছিল সেটাও কিন্তু জানাটা খুব ভীষণভাবে প্রয়োজন। ফলে আমি যখন ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের কথা বলবো, আমায় কিন্তু এই আইডিয়া গুলো কিন্তু বলতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, থ্যাংকস। এটা মানে বইটা শেয়ার করেছিলে তুমি? আমি শেয়ার করে দিয়েছিলাম অ্যাঙ্গাস ম্যাডিসনের বই। ইটস আ ভেরি ভেরি ফেমাস বই। আচ্ছা, আর একটা তার মানে যেটা ওই ফ্যানোর সঙ্গে যেটা নেগেটিভের যেটা ডিবেটটা রয়েছে, মানে যেটা বুঝলাম, নেগেটিভটা বলেছে হোয়াইট মানে সেটা খারাপ। ফ্যানো এটা করেছিল যে অ্যারিস্টোটলিয়ান লজিক, যে ওরকম কালার, মানে আমরা যদি ওই ফাঁদে পড়ে যাই নেগেটিভের লাইন করি, তাহলে আমরা সেই জিনিসটাই করবো যেটা হোয়াইটটা করেছে, মানে খারাপ। একদম 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 একদম। এটা তো অফকোর্স ফানো বলেছে, অফকোর্স ফানো বলেছে এটা। আর কারো কিছু আছে? কাজটা আজকে শেষ হবে এখানে? আর কারো কিছু বলার আছে? আচ্ছা, আমি যারা আছে মানে 9 জন আছে, 1.5 ঘন্টার আলোচনা, এটা একটা বিরাট ব্যাপার। তাহলে আমি বলতে চাই যে তো আমি যেগুলো বলছি সেটা কি পরিষ্কার হচ্ছে? তোমরা কি মানে ইন্টারেস্ট ফিল করছো?
বলো। বেশ, মানে এরকম মনে হচ্ছে না তো যে স্যার যেগুলো বলছে সেগুলো খুবই থিওরিটিক্যাল এবং মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে না তো? না স্যার, আপনি যে বইটার কথা বললেন স্যার, যদি কাইন্ডলি একটু নামটা রিপিট করেন। আমি যে বইটার নাম এইমাত্র বললাম, সেই বইটার নাম হচ্ছে অ্যাঙ্গাস ম্যাডিসনের লেখা দ্য ওয়ার্ল্ড ইকোনমি। আমি পিডিএফ দিয়ে দিয়েছি শান্তি স্যারকে, শান্তি স্যার তোমাদের গ্রুপেও শেয়ার করে দেবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে। দ্য ওয়ার্ল্ড ইকোনমি ডেভেলপমেন্ট সেন্টার স্টাডিজ এর এই বইটার ওপরেই কিন্তু তার যে শশী থারুর যে তার বিখ্যাত বইটা লেখেন দ্য ইরা অফ দ্য ডার্কনেস, তোমরা অনেকেই জানো দ্য ইরা অফ দ্য ডার্কনেস, এই রিসার্চটা কিন্তু এই ম্যাডিসনের বই থেকে অনেকটাই উনি নেন, এবং এছাড়াও আরো অনেকেরই কাজ রয়েছে। কিন্তু এই 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 এই- এই- এই দুটো বইয়েই হচ্ছে ইকোনমিক থিওরির মেন ফাউন্ডেশন। এর উপরে লেখাও দিয়েছিল না ব্রিটিশ অক্সফোর্ড ইউনিয়নে এই বইটার উপরে, ইয়ার অফ ডার্কনেস। হ্যাঁ, ইরা অফ ডার্কনেস এর উপরে কিন্তু অক্সফোর্ড ইউনিয়নে থারুর লেকচারও দিয়েছিল যে এই হিস্ট্রি অফ দ্য রেপারেশন কিভাবে হাজার হাজার বছর ধরে। আমি থারুরের সমস্ত বক্তব্য সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে, কিন্তু আমি এই ইকোনমিক ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু আমি একটা ইম্পার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি দেখি, আমি দেখবো যে হ্যাঁ, এই ইকোনমিক ড্রেনেজ ইউরোপকে ডেফিনেটলি একটা একটা লাক্সারি দিয়েছিল, এক ধরনের স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি দিয়েছিল। এই এই এনলাইটেনমেন্টের মতো বা পরবর্তীকালে রোম্যান্টিসিজমের মতো একটা পিরিয়ড এনজয় করার যে টাইম সেটা দিয়েছিল, এটা আমি বলবো, খানিকটা হলেও বলবো। কিন্তু না, এই ওয়েস্ট মানেই খারাপ এরকম বাইনারি ক্রিয়েট করা, এই এই আইডিয়াতে আমিও একদমই বিলিভ করি না, একদমই করি না। অনেক কিছু দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই, ওয়েস্টার্ন ফিলোসফির এন্টায়ার অংশটাই দিয়েছে, কিন্তু আমি এটাও বলবো যে খারাপ সাইড থেকেও রিভিল করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? বেশ, বাই। ওকে, থ্যাংক থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো